আলো আধারি একটা পরিবেশ। দেখছে ওইখানে যে বাইরে যে আংটাটা, তার মধ্যে থেকে একটা মেয়ে হ্যাং হয়ে আছে। আচ্ছা, বলছে কাকিমা উঠেছে, বলছে কে? বলছে আমার বদলে আমি আমাকে দেখতে পাচ্ছি না, অন্য মেয়ের অবয়ব দেখছি। যে আমার সাথে কেউ রয়েছে, কেউ আমার সাথে থাকতে চাইছে, কোনো একটা মেয়ে। যথারীতি উনি যখন কথা বলছে, দেখছে কেউ একজন আবার ওর দিকে তাকিয়ে দরজার এপাশ থেকে ওপাশে চলে গেল। তো উনি কাজ করতে করতে খেয়াল করছেন, ওনার মনে হচ্ছে পেছন দিকে কেউ যেন ওনাকে দেখছে, উনি কি করছে সেটাকেও ফলো করছে। হরর মাইন্ডস বাই ইউটিএস এর নতুন এপিসোডে আপনাদের স্বাগত। শুক্রবার রাত 9টা মানেই হরর মাইন্ডসে নতুন নতুন পডকাস্ট, ভৌতিক পডকাস্ট। আজকে আমাদের সাথে আছে দেবিকা ভট্টাচার্য। দেবিকার কাছ থেকে আজকে শুনে নেব পুরীর একটি ঘটনা, যে ঘটনা মানে শুনলে আপনারা তো ভয় পাবেন, এটুকু আমার গ্যারেন্টি। কারণ যা যা হয়েছে ওনার কাকার সাথে সেটা অবাক করাই। মানে এরকমও হয়, এটা মানে আমি প্রথমবার শুনলাম, আপনারাও আজ শুনবেন অবশ্যই। এই ইন্ট্রোটা আমি ঘটনাটা শেষে করছি, কারণ না হলে আমি এই বিষয়গুলো বলতে পারতাম না। যাই হোক, আজকের ঘটনাটা তাহলে শুরু করা যাক। দেবিকা, কেমন আছো? ভালো আছি, ভালো আছো? হ্যাঁ, খুবই ভালো। একটা জিনিস আমি জাস্ট আমাদের দর্শককে বলে নিই, যে আপনারা যদি আপনাদের শোনা বা ঘটনা আপনাদের সাথে ঘটনা আমাদের শেয়ার করতে চান, তাহলে নিচে দেওয়া নাম্বারে অবশ্যই পুরো ঘটনাটি রেকর্ড করে আমাদের পাঠিয়ে দিন। সিলেক্ট হলে আপনারাও শোনাতে পারবেন দেবিকার মতো এরকম একটি ভৌতিক ঘটনা। আজকে তোমার কাকার সাথে বললে যে ঘটনাটি হয়েছে, সেটি তাহলে এবার শুরু করো। তো এই ঘটনাটা হচ্ছে পুরীর। তো তখন আমি অনেকটাই ছোট। আর আগে যেমন হতো যে বন্ধুরা মিলে সবাই একসাথে পুরী যাওয়া, ফ্যামিলি মিলে সবাই পুরী যাওয়া, তো সেভাবেই যথারীতি আমরা, আমার ফ্যামিলি, আমার বাবা মা, ভাই, আমি, আমার ঠাকুমা, আমার পাশের বাড়ি এক ঠাকুমা দাদু, আর বাবার বন্ধু, দুজন বন্ধু, তাদের দুজনের ওয়াইফ। তো যথারীতি আমরা যাই। সেটা প্রথমবার ছিল আমাদের পুরী যাওয়া, কোনো আইডিয়া ছিল না। আমরা গরমের ছুটিতে গেছি পুরীতে। আর সেই সময় এতটা আইডিয়া ছিল না যে আগে থেকে বুকিং করে যাওয়া বা কন্ট্যাক্ট করে যাওয়া। তো আমরা যাই যখন, কোনো হোটেলই সেভাবে পাচ্ছি না। আর আমরা চেয়েছিলাম প্রপার লোকেশন, মানে একদম স্বর্গদ্বারের কাছে যদি সেরকম পাওয়া যায়। ভেতরে তো রয়েছে, বাট একদম কাছাকাছি, তো লোকালিটির মধ্যে। তো সেরকম যখন আমরা খুঁজি, তো সব হোটেলেই মানে ফুল বুকড। আমাদের 5টা রুমের প্রয়োজন ছিল, সেরকম পাচ্ছিলাম না আমরা। তো এরপরে আমরা যখন একটু এগিয়ে যাই, স্বর্গদ্বারের খুবই কাছে একটা হোটেল দেখি পুরো ফাঁকা, মানে পুরোই ফাঁকা। নিচে 4টে রুম তো পুরো ভ্যাকেন্ট রয়েছে, ওপরে রুম রয়েছে। তো আমরা ভাবলাম 5টা রুমের বদলে 4টে রুম নিয়ে নিই, কারণ একটাতে আমার বাবা মা, ভাই, ঠাকুমা, আমি থেকে যাব। একটা রুমে ঠাকুমা দাদু, আর 2টো রুমে বাবার 2 বন্ধু, তাদের ওয়াইফরা থেকে যাবে, অসুবিধা নেই, 4টেতেই হয়ে যাবে। তো আমরা ডিসাইড করি চলো ওটাই কনফার্ম করা হোক। বাবাটা ডিসাইড করে, তো যথারীতি আমরা স্টে করি। এবার আমাদের কি ছিল যে আমরা হোটেলে খাবো না, আমরা ওখানেই হলিডে হোম টাইপের যেমন হয় না, ওটা হলিডে হোম টাইপের ছিল, যে ওইখানেই রান্নাবান্না করে আমরা খাওয়া দাওয়া করব। তো সকালবেলা পৌঁছানোর পরই একটু সি বিচে গেলাম, ঘুরে আসার সময় কিছু খাবার দাবার নিয়ে আসা হলো, যে ওখানে রান্না করা হবে, মাছ টাছ ওখানে গেলে সমুদ্রের ধার থেকে নিয়ে এসে যখন ওই পরিষ্কার করছে সবাই যে রান্নাবান্না করা হবে, তখন দেখছে যে কিচেনের যে বেসিনটা ছিল সেখান থেকে জল উঠছে, মানে জলটা যাচ্ছে না, রয়ে গেছে। প্লাস দেখছে টয়লেটেও জল উঠছে, জলটা স্টে করে আছে, যাচ্ছে না। তো বললো এরকমভাবে হলে তো ব্যবহার করা মুশকিল, সবে আজকে প্রথম দিন। তো কথা বলি যদি অন্য ওপরের রুম থাকে সেরকম যদি দেওয়া যায়। আর 2টো রুমেই প্রবলেম হচ্ছিলো, একটা আমাদের রুমে আর একটা বাবার যে বন্ধু কাকা কাকিমা গেছিলো তো তাদের রুমটাতে। তো কথা বলাতে ম্যানেজারকে ডাকা হলো যে এরকম জল উঠছে, কিছু করা যাবে? বলো না, এরকম জল উঠছে, এখন তো কিছু করা যাবে না, হয়তো প্রবলেম হচ্ছে, প্লাম্বার ডাকতে হবে, এখন তো কোনোভাবে পসিবল নয় এভাবে। তো বললো তাহলে অন্য রুম দিয়ে দিন, আমাদের বাকি রুমগুলোতে তো প্রবলেম নেই, 2টো রুমে, আমাদের ওপরে 2টো রুম দিয়ে দিন। তখন যখন বললো ঠিক আছে দিয়ে দিচ্ছি ওপরে 2টো রুম, তখন পাশ থেকে একজন বললো ওপরের রুমটা কি দেওয়া প্রয়োজনই, দরকার নেই, ছেড়ে দিন। তো ম্যানেজার ওনাকে ইশারায় থামিয়ে দিল যে ঠিক আছে, কোনো অসুবিধা নেই, থাক না, পরিষ্কার করে দেবো, তো পরিষ্কারের ব্যাপার, পরিষ্কার করে দেবো, চল। তো অবাক হলো বাবা যে এত রুম এখানে, হোটেলগুলো সব বুকড, তো ওখানে ফাঁকা। তো যাই হোক, ভেবেছে হয়তো রয়েছে কোনোভাবে, এই সমস্যার জন্য হয়তো কেউ আসে না, যাই হোক, হতে পারে। তো ওপরে রুমে গেলাম, খাওয়া দাওয়া করলাম, আমরা স্নান টান করে এসে খাওয়া দাওয়া করে বিকালবেলা বেরিয়েছি, তখন অবধি সব ঠিক আছে।
যখন সন্ধ্যাবেলা এলাম, মানে মোটামুটি সন্ধ্যাও পেরিয়ে গেছে তখন 9টা 9:30টার সময়, উঠছি ওপরে, নিচের পরিবেশ অন্যরকম, মনে হচ্ছে হ্যাঁ বেশ এখানে আওয়াজ আসছে সমস্ত কিছু, সমুদ্রের ঢেউয়ের আওয়াজ যেহেতু রাত্রিবেলাটা শোনা যায় ভালো। ওপরে যখন উঠলাম পুরো নিস্তব্ধ, মানে একটা মানে এরকম প্যাসেজ আছে, সেখানটাতে ছোট্ট একটা আলো জ্বলছে, একদম টিম টিম করে আলো জ্বলছে, আর আশেপাশে না পুরো অন্ধকার ঘুটঘুটে। পাশের ফ্ল্যাটে মানে যে হোটেলগুলো ছিল সেগুলো ছাদ দেখা যাচ্ছে, কিন্তু পুরো থমথমে পরিবেশ। উপরে ওঠাতে মনে হচ্ছে যেন কোথায় আমরা একটা চলে এসেছি, মানে সমস্ত কিছুর বাইরে যেন জগৎটা। আর পাশে আমরা যে রুমটায় ছিলাম, আমি রুমের ডেসক্রিপশান দিচ্ছি, সেটা নর্মাল একটা রুম, পাশে অ্যাটাচ টয়লেট। আর যেটাতে কাকিমা স্টে করার জন্য ওদেরকে, যেহেতু সবে বিয়ে হয়েছে, ওরা গেছে বিয়ের পরে প্রথম, তো ওদেরটা একদম একটা সেপারেট ঘর নেওয়া হয়েছে, যেখানটাতে তোমার পুরো আলাদা, যাতে ওদেরকেও ডিস্টার্ব না করে বা কোনো কিছু না হয়। তো সেক্ষেত্রে রুমটা ছিল হচ্ছে ঢুকেই একটা বড় হল, হলের থেকে যাওয়ার আরেকটা রুম, মানে হলটা দিয়ে পেরোলে একটা দরজাটা, তারপরে ওদের থাকার রুম, বেডরুম। হলটা পুরো ভ্যাকেন্ট, শুধু একটা ফ্যানের মানে ইয়ে করা রয়েছে, যেমন আংটাগুলো ঝোলানো থাকে না ওই রকম, আর পুরো ভ্যাকেন্ট, কিচ্ছু নেই রুমটাতে। আর পরের যে রুমটা সেখানে একটা অ্যাটাচ টয়লেট, আর কিছু নেই। আর ওখানে খাট রয়েছে, ড্রেসিং টেবিল রয়েছে, একটা আলমারি রয়েছে, ওই রকম। তো ঠিক আছে, কোনো অসুবিধা নেই, বড় রুম। ওরা লাগেজপত্র বাইরের রুমটাতে রেখেছে, ঘরে ওরা স্টে করবে, সমস্ত কিছু গুছিয়ে টুচিয়ে নিয়েছে যা যা প্রয়োজন। তারপরে তো রাত্রিবেলা যথারীতি শুয়েছে, তখন 11টা 11:30 বেজে গেছে। আর শোয়ার পরে মোটামুটি ওদের খেয়াল নেই তখন মোটামুটি রাত্রি কটা বাজছে, হয়তো 1টা 1:30 এরকম হবে। ওরা খেয়াল করছে যে ঘরটা না একটা অদ্ভুত ফিল হচ্ছে, ঘরটাতে যেন কেউ আছে, হেঁটে বেড়াচ্ছে ঘরের মধ্যে। বাইরের হলটাতে কেউ রয়েছে, কিন্তু দরজা লক করে দিয়েছে। সামনে যে মাঝখানের ঘরটা, ওখানে দরজার পাল্লা করা আছে, কিন্তু ওই দরজার যে নর্মাল যে ডোরগুলো সেগুলো নেই, ওই সাইডে যে বিটগুলো দেওয়া থাকে না, ওই পাল্লা করা রয়েছে, আর কিছুই নেই। তো যথারীতি ওরা তো শুয়ে পড়েছে, ভাবছে হয়তো মনের ভুল হতে পারে, ঠিক আছে। খানিকক্ষণ বাদেই দেখছে বাথরুমের থেকে ট্যাপের আওয়াজ আসছে, যেন ট্যাপটাকেও খুলে দিচ্ছে। তো যখন কাকা ঢুকে ভেতরে দেখলো, ভেবেছে হয়তো পাশের রুমেও যেহেতু আমাদের রুমটা ছিল, ওখানে অ্যাটাচ টয়লেট ছিল, ভেবেছে ওই রুমের আওয়াজ, রাত্রিবেলা তো ইকো হচ্ছে যে ট্যাপ খোলা। তো গিয়ে দেখছে যে না, ট্যাপ তো খোলা নেই, কিন্তু ফ্লোর ভেজা আছে, ভেবেছে হয়তো কাকিমা উঠে ইউজ করেছে, সেজন্য হতে পারে। আবার শুয়ে পড়েছে। খানিকক্ষণ বাদে কাকিমা ওরকম আওয়াজে উঠে পড়েছে যে ট্যাপ খোলা। আচ্ছা বাবা, তুমি মানে ঘুমের মধ্যেই বলছে, তুমি বাথরুমে গেছো, ট্যাপটা খুলে চলে এসছো, ট্যাপটা বন্ধ করোনি? তো কাকা বলছে না, আমি তো যাইনি, ট্যাপ তো বন্ধই ছিল, তুমি তখন ব্যবহার করেছো গিয়ে। তখন কাকিমাও গিয়ে দেখছে ফ্লোর ভেজা, ট্যাপ খোলা। তো কাকিমা ট্যাপ অফ করে চলে এসছে, এসে শুয়ে পড়েছে। খানিকক্ষণ বাদে, মানে এটা তো আধ ঘন্টা অবধি এই সব ঘটনা ঘটলো। তারপরে কাকিমারা খেয়াল করছে বাইরের রুমটাতে না, মানে যেন কিছু একটা দেখা যাচ্ছে, মানে ওখানে যে আংটাটা করা ছিল ফ্যানের, কিছু যেন একটা ঝুলছে। আর ওদের ঘরটাতে একটা ছোট আলো ধরানো, সামনের ঘরটা অন্ধকার, কিন্তু ওই আলোটা গিয়ে সামনের ঘরটাতে যখন পড়ছে, ওরা দেখছে কিছু একটা যেন ঝুলছে ওখান থেকে। এবার দুজনে উঠে বসেছে, উঠে বসাতে বলে চলো আমরা একটা ওই সিএফএল টাইপের যেমন হোটেল রুমগুলোতে থাকে না, ওরকম একটা ছোট আলো ধরিয়েছে। এবার সেই আলোটা গিয়ে ওখানে মোটামুটি স্পষ্ট দেখা যাচ্ছে, খুব বেশি আলো না, যেহেতু হলটা অনেক বড় ছিল, মানে অন্ধকার আলো এরকম একটা পরিবেশ ছিল, আলো আধারি একটা পরিবেশ। দেখছে ওইখানে যে বাইরে যে আংটাটা, তার মধ্যে থেকে একটা মেয়ে হ্যাং হয়ে আছে, আচ্ছা, কেউ ঝুলছে। সেটা দেখে না দুজনেই ভাবছে দুজনে ভুল কি করে দেখছি, এরকম তো দুজনে ভুল দেখবো না। কাকিমা প্রচণ্ড ভয় পেয়েছে যে আমি থাকবো না এখানে, আর কাকিমা কান্না শুরু করে দিয়েছে, আমি এখানে থাকবো না, এটা কি, সবাইকে ডাকো, এটা কি। তখন কাকা বলছে দাঁড়াও দাঁড়াও, আমাদের যেতে হলে তো ওইখান থেকেই বেরিয়ে যেতে হবে, আমরা যাবো কি করে ওখান থেকে। দুজনেই দেখছে কেউ একজন এরকমভাবে ঝুলছে, যাচ্ছে আসছে, মানে যদি কেউ এরকম ঝুলিয়ে দেয় যেমন হয়, স্টে করে নেই কিন্তু নড়ছে পুরো জিনিসটা, তো ওই রকম হচ্ছে। তখন কাকা কি করেছে, কাকা বলছে দাঁড়াও, একটা আমাদের কনসেপ্ট আছে না, আগুনে ভয় পায় কোনো কিছু নেগেটিভ কিছু, বলছে দাঁড়াও আমি সিগারেট ধরাবো, স্মোকের জন্য সিগারেট ধরাবো। ফ্যান অফ করেছে, মানে বেড সাইডের সুইচ ছিল, ফ্যান অফ করেছে, আলোটা ধরানো। যখনই সিগারেটের জন্য দেশলাইটা ধরাতে যাচ্ছে, বারবার নিভে যাচ্ছে, যতবার মানে দেশলাই বাক্স শেষ হয়ে যাবে এরকম অবস্থা। শেষে মানে ওই সিগারেটটাকে কন্টিনিউ ধরিয়ে রেখেছে, মানে একটা শেষ হচ্ছে আর একটা ধরাচ্ছে, একটা শেষ হচ্ছে আর একটা ধরাচ্ছে, আর দুজনেই মানে বসে বসে ঠাকুর নাম জপ করছে যে আমাদেরকে এখান থেকে রক্ষা করো। আর কাকে ডাকবে, ওদের রুমটা তো একটা সাইডে, চিৎকার করলেও যদি কেউ না শোনে, আর ওরা ভয় পাচ্ছে যে বাইরে ওরকম আছে, সে যদি এই ঘরে চলে আসে বা ঘরে এসে যদি কোনো এফেক্ট করে, তখন আমরা কি করব।
তো ওরা যথারীতি ওরকমভাবে কাকিমা তো কান্না করে যাচ্ছে, ধরে বসে আছে কাকাকে, দুজনকে ধরে বসে আছে যে এখান থেকে আমাদেরকে বেরোতে হবে। কিন্তু কি করে বেরোবো, বেরোনোর জায়গা নেই, ফোনও করতে পারবে না কাকে, ফোন নেই, কাকে ফোন করবে, আর কিছুই তো নেই ঘরে। তখন আমাদের এই হোমস্টেগুলোতে ওই ল্যান্ডলাইন এখন যেমন হয়েছে সেরকম কিছুই ছিল না। তো ওরকম হওয়াতে খানিকক্ষণ বাদে বুঝতে পারছে বাইরে পাখি ডাকছে, ভোর হচ্ছে, জানলা থেকে হালকা হালকা আলো আসছে, জানলার যে কাজগুলো থেকে আলো আসছে, ওরা ঘুমিয়ে পড়েছে একটু। যখন উঠেছে ধরপড় করে উঠেছে যে আমরা ঠিক আছি তো, ওরা এটা ভাবছে যে পরের দিন আমরা ভোরের আলোটা দেখতে পারবো কি না। তো যখন উঠেছে ওরকমভাবে উঠে দেখছে ওই ঘরটাতে কিছু নেই, ওই ঘরটা তো হালকা হালকা আলো আসছে জানলার কাছ দিয়ে। তখন দৌড়ে দুজন বেরিয়ে আমাদের ঘরে নক করেছে, পাশের রুমে যেহেতু আমরা ছিলাম নক করেছে, বাবার নাম ধরে ডাকছে যে এরকম তাড়াতাড়ি খোল তাড়াতাড়ি খোল। বাবা দরজা খুলে বলছে কি হয়েছে, দেখছে দুজনে তো মানে সারা রাত ঘুমোতে পারছে না, মানে না ঘুমোলে কি হবে, একটা ভয়ের মুখে যে ছাপ সেটা দেখে বলছে তোরা ভেতরে আয় আগে। ভেতরে গেছে, ভেতরে গিয়ে বসছে। মা বললো আগে বলো কি হয়েছে, বলছি আমাদের একটু ধাতস্থ হতে দাও ব্যাপারটাতে। দুজনে বসলো। আমার ঠাকুমা বলছে না ওরা প্রচণ্ড ভয় পেয়েছে, ওরা একটু বসুক, একটু জিরিয়ে নিক, তারপরে জিজ্ঞাসা কর। তো ওরা বলছে আমরা এখানে থাকবো না, হোটেলটা ভালো না। বলছে কেন, কি হয়েছে? বলছে যে রাত্রিবেলা আমরা দেখছি বাইরের ঘরে কোনো একটা মেয়ে ঝুলে আছে ফ্যানের সিলিংয়ের সাথে। বলছে কী বলছিস? তখন আমার ঠাকুমা বলছে হতে পারে। বলছে কেন? এবার বাবাও অবাক যে কেন। বলছে কাল রাত্রিবেলা তোরা তো শুয়ে পড়েছিস, আমার ঘুম আসছে না। অনেক মানুষের হয় কি নিজের জায়গা নাড়া হলে মানে বিছানাতে ঘুম আসতে যায় না, তো ঠাকুমা ঘুমোচ্ছে না, ঠাকুমা এপাশ ওপাশ করে যাচ্ছে একটা ঘরে। আমরা তো বাচ্চা মানুষ ঘুমিয়ে পড়েছি, বাবা মাও শুয়ে পড়েছে, তো উনি ঘুমোতে পারছে না। ওনার একটা আলাদা সাইডে একটা ছোট বেড ছিল। বলছে আমি শুয়ে আছি, খালি মনে হচ্ছে বাথরুমের কলের আওয়াজ। আমি যতবার উঠে গিয়ে দেখছি না, কল বন্ধ। এরকম সারা রাত আমার সাথে হয়েছে। নয় টপ টপ করে জল পড়ে যাচ্ছে, নয় কল খোলা, পুরো মানে হুড়ুর করে জল পড়ছে সেরকম। যতবার যাচ্ছি দেখছি কিচ্ছু না, কল বন্ধ, বাথরুম শুকনো, কিচ্ছু না, কিন্তু কলের আওয়াজে জল আসছে। আর পাশে কোনো রুমও নেই ওদের ছাড়া যেখান থেকে এরকম জলের আওয়াজ আসবে। আর নিজের ঘরে যদি হয় অ্যাটাচ টয়লেটে, সেটা ভালো করে বোঝা যায় যে আমাদের ঘরেই হচ্ছে, তো অন্য ঘরে হওয়ার কোনো কথা না। তো ওরকম হওয়াতে তখন বাবার ডিসাইড করলো ঠিক আছে, যখন ভয় পেয়েছে মায়ের সাথেও এটা ঘটেছে, আমরা তাহলে এই রুমটা থেকে বেরিয়ে যাই, আশেপাশে কোনো হোটেল দেখি। ভয় পাচ্ছে, এইভাবে তো থাকা যায় না, আর যেহেতু এখনও 4-5 দিন থাকার আছে, তো এইভাবে ভয় পেয়ে থাকা যায় না। তো চল আমরা নিচে যাই কথা বলি। যখন নিচে গিয়ে ম্যানেজারের সাথে কথা বলছে, সে বলছে সে আমাদের ওপর চাপিয়ে দিচ্ছে যে আপনারা ভুল বলছেন, আপনারা হোটেল বদনাম করতে চাইছেন। তখন বলছে হোটেল কেন আমরা বদনাম করবো, আমরা তো থাকার জন্যই এসেছি, আমরা এত হোটেল দেখেছি, পাইনি কোনো হোটেলে 4টে রুম, তো আপনাদের কাছে পেয়েছি, তো এখানে থাকার জন্যই তো এসেছি। বললো ঠিক আছে আপনারা দরকার নেই তাহলে, থাকতে যখন চাইছেন না থাকতে হবে না। পাশের থেকে ছেলেটি বলছে বলেছিলাম তোদেরকে রুমটা দেওয়ার জন্য। তো বলো তুই চুপ কর, মানে ম্যানেজার ধমকে ওকে চুপ করিয়ে দিচ্ছে। তখন বললো না কি হয়েছে বলো তো ভাই। বলছে না কিছু না আপনারা ভুলভাল কথা বলছেন, আপনারা থাকতে হবে না, আপনারা রুম ছেড়ে দিন বাকি 2টো রুমও। তো বাবার সেই সময়ের যা টাকা পয়সা ছিল সেই দিনটা ক্লিয়ার করে দিয়ে বললো ঠিক আছে দরকার নেই, কারণ ঝগড়া করে তো লাভ নেই ব্যাপারটাতে। তো বললো ঠিক আছে বেরোই, দেখি আমরা তোমরা একটু থাকো এখানটাতে, এগিয়ে গিয়ে দেখি যদি কোনো আলাদা হোটেল পাই তাহলে সেখানে চলে যাব। তো ঠিক আছে, তারপরে এগিয়ে যাওয়ার পরে একটা হোটেল আমরা পেয়েছি, সেখানে আমাদের 4টে রুমই দেওয়া হয়েছিল, কিন্তু একসাথে হয়নি, যেহেতু একই ফ্লোরে হচ্ছে না বলে আলাদা দেওয়া হয়েছে। যখন আমরা ঢুকছি সে আবার আমাদের পরিচিত বেরিয়েছে। পরিচিত মানে কি, মানে আমি যেখানে থাকি সেই লোকেশনেরই ওদেরই হোটেল। তো জিজ্ঞাসা করছে আপনারা কোথা থেকে এসছেন, ফর্মালিটি দেখে বুঝতে পেরেছে। তো বললাম আমরা ওখান থেকে এসছি। তো কথা বলতে বলতে দেখা গেল যে বাবারই চেনা পরিচিত একজনের হোটেল। তখন বলছে যে আপনারা এখানে এসছেন, ওই হোটেলটাতে ছিলেন, জানেন ওই হোটেলটাতে কেউ থাকতে পারে না। তখন বললো কেন? বলছে ওই হোটেলটাতে একটা সমস্যা আছে। বললো কী সমস্যা? বলছে ওই হোটেলটাতে একটি মেয়ে সুইসাইড করেছিল। তো সেই অবধি তো সুইসাইড করেছে, সেই অবধি বললো যে আচ্ছা ভালোই হয়েছে তাহলে বেরিয়ে এসেছি, বাচ্চাদেরকে নিয়ে থাকিনি। তো সেই অবধি জানে যে হোটেলটাতে সুইসাইড হয়েছে, তারপরে ওখান থেকে ঘটনাটা ঘটেছে, ওই জন্যই একটা এফেক্ট হতে পারে। তো সেকেন্ড ডেতে আমরা ঠিক হলো আমরা সবাই মিলে যাব মন্দিরে, জগন্নাথ দেবের দর্শন করব। তো আমরা বেরোলাম হোটেল থেকে বেরিয়ে যখন আমরা ওইখানে গেছি সবাই ঢুকলাম। কাকা বললো যে আমার রাত্রিবেলা ঘুম হয়নি, ভালোও লাগছে না, আমি একটা কাজ করি বাইরেটাতে একটু ওয়েট করছি, চাটা খাই এখানে, তোরা ঘুরে আয়, আমি এখানেই আছি, এখানে এসে আমাদের সাথে দেখা করে নিস। তো ঠিক আছে আমরাও চলে গেছি মন্দিরে, ঘুরে চলে এসেছি। আর সেখান থেকেই মানে দেখছি যে কাকা একটুখানি মানে রেগে যাচ্ছে, ব্যাপারটা কোনো কিছু ভালো লাগছে না, যে না ভাল লাগছে না, বাড়ি চলে যাই, ইচ্ছা করছে না কিছু, এইভাবে তো আমাদের
পুরো কমপ্লিট হয়ে গেল ট্যুরটা, আমরা বাড়ি চলে এলাম। আসার পরে সেই ব্যাপারটা আমার শোনা, ঘটনাটা পরের যে ঘটনাগুলো আফটার এফেক্টগুলো আমার শোনা, কাকারা বাড়ি এসছে, সবাই নিজের নিজের কাজে ব্যস্ত হয়ে গেছি, আমাদের স্কুল শুরু হয়ে গেছে, সবাই সবার কাজে ব্যস্ত। তো সেই বাবার যে বন্ধু, যে যাকে আমি কাকা সম্বোধন করছি, সে বাড়িতে আসার পর পুরোপুরি চেঞ্জ। কেমন পরিবর্তন তার মধ্যে, সে একটুতেই রেগে যাচ্ছে, একটুতেই তার মধ্যে একটা অ্যারোগেন্ট একটা ভাব চলে এসছে। তারপরে বাড়িতে কোনো কিছু বলছে কাকিমা, সেটা পছন্দ হচ্ছে না তার, যে কেন বলছে, ভালো লাগছে না, একা থাকতে দাও, নিজের মতো থাকতে চাই। আর সে বারবার ফিল করছে, বলছে আমার ঘাড়টা না, মানে আমার পিঠের দিকটা প্রচণ্ড ভারী লাগছে, মানে মানে ঝুঁকে থাকার মতো, মানে ঘাড়ের মধ্যে দিকে কোনো বোঝা থাকে, যেমন একটা ভারী ভাব লাগে, সেরকম একটা ভারী লাগছে। তো তোমার কি শরীর খারাপ লাগছে? বলছে হয়তো এতদিন ঘুরে এসছো, টায়ার্ড, সমুদ্রে স্নান হয়েছে, তো সে কারণেও একটা আমাদের গা হাত পা ব্যথা এরকম হতেই পারে, তো সেজন্য হচ্ছে। তখন বললো যে না সেরকম কিছু না, কিন্তু আমার ভালো লাগছে না। তো কিছুতেই বুঝতে পারছে না। তারপর আস্তে আস্তে না শরীরটা উইক হয়ে যাচ্ছে, খাওয়াচ্ছে না, খেতে চাইছে না, খাবার দাবার দিলে বলছে না আমার ভালো লাগছে না খেতে, আমার কিছুই না, শুয়ে আছে, বসছে না, কাজে যাচ্ছে না, মানে এইরকম একটা ব্যাপার কাকিমা লক্ষ্য করছে। আস্তে আস্তে শুরু হলো কি বমিটিং হচ্ছে, আস্তে আস্তে বমি হচ্ছে, তারপর বমির সাথে রক্ত বেরোচ্ছে মাঝে মাঝে। তো কাকিমা তো ভয় পেয়ে যায় যে কি হলো, সুস্থ মানুষ গেল, ফিরলো এরকম কি করে। তখন ডাক্তার দেখানো হয়, সেখানে বলা হয় যে না সবই তো ঠিক আছে, সমস্ত চেক আপ হয়। বলছে না শরীর তো সব ঠিক আছে, কিন্তু এটা হওয়ার কারণ কি হতে পারে, এতদিন ঘুরে এসছে সেই জন্য কিছু খেয়েছে, ফুড পয়জনিং হতে পারে, সেরকম কোনো সমস্যা দেখা দিয়েছে। তো বলো ঠিক আছে বাড়িতে থাকুক, একটু রেস্ট নিক, মানে ঘরের খাবার খাক, ঠিক হয়ে যাবে। কিন্তু খেতেই তো চাইছে না আলটিমেটলি। আচ্ছা একটা জিনিস আমি মাঝে বলে রাখি, মানে আমি তারপরে এই ইনসিডেন্টগুলোর পরে যখন কাকাকে দেখছি, বিশ্বাস করবে না, লম্বা চওড়া মানুষ, দেখছি আস্তে আস্তে একটু ঝুঁকে যাচ্ছে সামনের দিকে, মানে একটু যেন বেন্ড হয়ে গেছে। তারপরে দেখছি যে চোখের তলায় কালি পড়ে যাচ্ছে, রোগা হয়ে গেছে, মানে খাওয়া দাওয়া না করলে যেমন হয় রোগা হয়ে গেছে, মানে কিছুদিনের মধ্যেই এরকম চেঞ্জেস। তো একটু অবাক হয়েছিলাম তখন দেখে যে এরকম কেন ঘুরে এসে এরকম। তো তারপরে কাকার আমি শুনেছি, কাকা নাকি দেখছে, কাকিমার কাছে আমি শুনেছিলাম যে কাকা নাকি রাত্রিবেলা শুয়ে আছে নিজের ঘরে, এরকম চিত হয়ে যখন শুয়ে আছে, ওপরে সিলিং থেকে যে ফ্যান চলছে, বলছে কে একজন ফ্যানে ঝুলছে, মানে ভয় পেয়ে বসছে উঠে যে কে একজন ফ্যানে ঝুলছে, ফ্যানে কেউ ঝুলছে। তো এটা বারবার বলছে। তো কাকিমা উঠে বলছে কে ফ্যানে ঝুলবে, কেউ তো নেই, ফ্যান চলছে, আমি আছি, আমি কিছু দেখছি না, তুমি দেখছো এগুলো? সে না কেউ ফ্যানে ঝুলছে। তো কাকিমা বিশ্বাস করেনি, ভেবেছে ওই জিনিসটা যে তখন দেখেছে সেটাই হয়তো মাথায় হ্যালুসিনেট করছে সেই ব্যাপারটা। তো তারপরে প্রায় রাত্রে এরকম হচ্ছে, কাকা একদিন উঠে বসছে, বেডের সামনেই আয়না, সেখানে দেখছে, বলছে ওই দেখো ওটা কে, ওটা কে। বলছে কাকিমা উঠেছে, বলছে কে, বলছে আমার বদলে আমি আমাকে দেখতে পাচ্ছি না, অন্য মেয়ের অবয়ব দেখছি। বলছে কি মেয়ের অবয়ব দেখবে, তুমি তো আয়না তোমাকেই দেখবে, তুমি নিশ্চয়ই কিছু ভুল মাথার মধ্যে তোমার চলছে, তুমি কিছু হ্যালুসিনেট করছো, তুমি ভুল, এগুলো মাথা থেকে বের করো, ওখানে ঘটনা হয়ে গেছে, ওখানেই শেষ, এখানে কিছু নয়। বলছে না আমি দেখছি, আমার ঘুম আসছে না, ঘুমোতে পারছি না, ভালো লাগছে না। তো এরকম হতে হতে সারাদিন ফিল করছে ঘরের মধ্যে কেউ রয়েছে, কাউকে খেয়াল করছে, যেন নিজের সাথে কেউ রয়েছে, মানে এই জিনিস বারবার 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 ফিল করছে কাকা, যে আমার সাথে কেউ রয়েছে, কেউ আমার সাথে থাকতে চাইছে, কোনো একটা মেয়ে। তো রাত্রিবেলা আরেকটা ইনসিডেন্ট যেটা কাকা বারবার খেয়াল করছে, যেন বুকের ওপর কেউ চেপে বসে আছে, কেউ যেন ওপরে কাকার বসে আছে, কাকা উঠতে পারছে না, উঠতে গেলেই ভারী লাগছে শরীরটা। তো এই জিনিসটা ঘটছে বারবার। তো কাকিমা বলছে যে মানুষটা এরকমভাবে চেঞ্জ হচ্ছে, এরকম ভয় পাচ্ছে কেন? জিনিসটা তো আমিও দেখেছি ওইখানে, কিন্তু ওখানে তো ওরা ওই অবধি সীমাবদ্ধ, তারপরে তো আমার সাথে কোনো কিছু সেরকম এফেক্ট হচ্ছে না খুব একটা, তো ওর সাথেই কেন? আর ওষুধ খাচ্ছে, বাড়িতে ঠিকঠাক খাবার দিচ্ছি, জোর করে যেটুকু খাওয়াচ্ছি, কিন্তু সুস্থ হচ্ছে না, শরীরটা এরকম খারাপ হয়ে যাচ্ছে, বমি থামছে না, কেন? তো কাকিমা তখন ডিসাইড করে বাড়ির সবার সাথে কথা বলে, যে কারোর সাথে যে বাড়িতে পুরোহিত থাকে বা কারোর সাথে কথা বলেই যে ঘরে কিছু পুজো আচ্ছা করতে হবে, যে এরকম ভয় পাচ্ছে সেটা কাটানোর জন্য, কোনো দোষ, বাস্তু দোষ বা কোনো সমস্যা।
তখন পুরোহিতের সাথে কথা বলে বললো না এটা তো আমার হাতে কিছু নেই, তোমার যদি লোকাল কেউ থাকে একটু ঝেড়ে ঠেড়ে দেয় সেরকম কারোর সাথে কথা বলো। তো এইভাবেই লোকাল একজনকে ডাকা হয় যে একটু ঝেড়ে দিয়ে যাও, যে জল পোড়া যেমন হয় সেরকম একটু ঝেড়ে দিয়ে যাও যাতে এই সবগুলো কাটে। আর একটা মানুষের কি হয়, যখন মানুষ খুব ভয় পায় তখন এইটুকু জিনিস করলেই তার একটা মেন্টাল স্যাটিসফ্যাকশন হয়ে যায় যে আমাকে ঝেড়ে দিল মানে আমি ঠিক হয়ে গেলাম। তো এই একটা ব্যাপার থাকে। তো যথারীতি কাকাকে ঝেড়ে দিয়ে গেল, কিন্তু কোনো এফেক্ট করলো না। যথারীতি সেম জিনিস ঘটছে, যা দেখার সেটাই দেখছে, যেগুলো যেগুলো ফিল হওয়ার সেটাই হচ্ছে না। এইভাবে তো কিছুই না। তখন কাকারই একজন কেউ রিলেটিভ হবে, তাকে সব কাকিমা বলেছে, যখন বলাতে বলে তুই একটা কাজ কর, কোনো রকম ওই যারা ওঝা হয় না, ঝাড়ে কিছু কাজ করে, মানে ওই সব কিছু ছিটো দেয়, তারপর ওই ভস্য টস্য নিয়ে ভস্য লাগিয়ে দেবে, এরকম কিছু যারা ওঝা হয়, তো তাদের কাছে নিয়ে যা তুই, যারা উচ্চ কিছু এসব কাজ করে, তান্ত্রিক টাইপের কাজ করে, তো এখান থেকে এই জিনিসটা বেরিয়ে আসতে পারে যদি কোনো কিছু এফেক্ট করে থাকে ওখান থেকে ঘুরে আসার পরে, যেটা ঘটেছে। তো সেরকম জায়গায় নিয়ে যা। তো সেটা যখন শুনে কাকিমা যখন কাকার সাথে আলোচনা করে, বাড়ির সবার সাথে আলোচনা করে, বাড়ির সবাই বলে ঠিক আছে। কাকা তখন এতটা অ্যারোগেন্ট হয়ে যায়, উনি বলে আমি এসব বিশ্বাস করি না। যে মানুষটার সাথে ওগুলো ঘটছে, যে বলছে আমি দেখছি, সে বলছে আমি বিশ্বাস করি না, আমি যাব না কোথাও, আমি এরকমই ঠিক আছি। বলছে তুমি এরকম ঠিক আছো, তোমার এত শরীর খারাপ লাগছে, তুমি এত ভয় পাচ্ছ, তুমি ঠিক আছো, তোমার তো ঘুম হচ্ছে না, খাওয়া হচ্ছে না, কিছুই না, কী করে ঠিক আছো? তো যথারীতি কাকিমা নিয়ে যখন যেতে চায়, কাকা যেতে চায় না। তো একদিন বলে ঠিক আছে চলো আমরা একটু বাইরে বেরিয়ে আসি, যদি তোমার শরীরটা তখন ঠিক লাগে একটু ঘুরে আসি। ওরা যখন বেরিয়েছে, যেতে যেতে রাস্তার মধ্যে বলছে আমি কিন্তু অন্য কোথাও যাব না। এই করতে করতে এমনিতেই যেহেতু শরীর খুব দুর্বল ছিল, উনি ঘুমিয়ে পড়ে গাড়ির মধ্যে। তো ওই সুযোগেই কাকিমা আর কাকিমার সাথে যারা ছিল তারা নিয়ে যায় সেই তান্ত্রিকের কাছে। তার ঘরে যখন ঢোকা হয়, কাকাকে ধরে নিয়ে যাওয়া হয়, উনি তো নিজের মধ্যেই নেই, উনি একটা মানে ঘোরের মধ্যে আছে। নিয়ে যায় যখন ওখানে বসায়, তখন যখন কাকার ফিল করে যে আমি কোথায় এসছি, কেন এসছি, কী বৃত্তান্ত বুঝতে পারে, তখন আরও বলে আমাকে এখানে কেন নিয়ে আসা হয়েছে, আমি থাকবো না এখানে, আমাকে নিয়ে চলো বাড়িতে। তো উনি ওখানে যারা থাকে ওনার সাথে সবাই ধরাধরি করে কাকাকে কিছু ছিটা দেয়, মাথায় জল আর কপালে কিছু তিলক ফিলক ভস্য টস্য তিলক লাগিয়ে দেয়। তখন কাকা আরও অ্যারোগেন্ট হয়ে যায়, আরও চিৎকার শুরু করে। তো ওনাদের সাথে যারা লোকজন থাকে তারা এসে ওকে ধরে, কাকাকে ওরকমভাবে অ্যারোগেন্ট হয়ে যাচ্ছে। যখন ধরেছে, ধরার পরে ওই যে ছিল তান্ত্রিক, উনি কপালে তিলক লাগিয়ে দেয়, কিছু ছিটা দেয়, জলের ছিটা বা কিছু ছিটা দেয়। তখন অ্যারোগেন্ট হয়ে কাকা চিৎকার করে বলে আমি তো ভালো আছি বাবার সাথে, আমাকে কেন বের করে নিয়ে যেতে চাইছিস? বাবার সাথে ওই একটা ব্যাপার, বাবার সাথে আমি ভালো আছি। তো সবাই তো হতভম্ব যে বাবার সাথে ভালো আছি মানে এটা কি? এবার কাকিমার মনে তো অন্য কিছু চলছে তখন, যে বাবা কাকে বলছে, বাবা ওকে কে বাবা বলবে, মানে একটা অদ্ভুত জিনিস, অন্যরকম তখন জিনিস চলছে কাকিমার মনে। তখন তো কাকিমা ওখানে বসে কান্নাকাটি করছে যে কি হলো, কি চলছে, এগুলো কি হচ্ছে। তখন বলে তুই কে? তান্ত্রিক বলে তুই কে, তুই বল। আর তখন কন্টিনিউ বলে যাচ্ছে যে কাকা বলে যাচ্ছে যে আমার বাবার সাথে তো আমি ভালো আছি, আমার বাবা তো আমাকে রক্ষা করবে। কাকিমা হচ্ছে বাবা কোত্থেকে হলো, কোনো সন্তান হয়নি তাদের, সবে বিয়ে হয়েছে, বাবা কোত্থেকে? এবার কাকিমার মনে তো অন্য চিন্তা ভাবনা চলছে। তখন তান্ত্রিক বলছে কিসের বাবা, কার বাবা, আর তুই বাবা পেলেই কোত্থেকে, উনি তোর বাবা নয়। তখন বলছে না কেন, বাবা তো পুরীতে গেছিল, ওই হোটেলে ছিল, আমি ওখানেই বাবাকে চিনতে পেরেছি, আমি বাবার সাথে চলে এসেছি। তখন যদি খুলে বল তুই পুরীর হোটেলে কি করছিলিস, বাবার সাথে কি বলছিস, পরিষ্কার করে খুলে বল। বলছে কেন, আমাকে তো আমি বন্ধু ভেবে যার সাথে গেছিলাম সে তো আমাকে ওখানে বিক্রি করতে নিয়ে যাওয়ার জন্য নিয়ে গেছিলো, মানে বিক্রি করে দেবে সেজন্য নিয়ে গেছিলো। আমি যখন জানতে পারি ওনার কথার মাধ্যমে, আমি তখন পালিয়ে আসতে চাই, আর সেই ভয়ে আমাকে মেরে আমাকে ঝুলিয়ে দেয়, আমি কিন্তু আত্মহত্যা করিনি। মানে ও পুরীতে একটি ছেলের সাথে গেছিল, যেহেতু কম বয়সী কোনো বাচ্চা মেয়ে, 18 মানে টিনেজ এজে, তখন ওকে নিয়ে যাওয়া হয়, ভুলিয়ে নিয়ে গেছে বাড়ি থেকে কোনো কিছু মানে কথা দিয়ে, তো ওকে ওখানে নিয়ে গিয়ে বিক্রি করার উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়েছিল। আর ও কোনোভাবে কোনো ছেলেটির ব্যবহারে বা ছেলেটির কথাবার্তায় হয়তো ছেলেটি বলেছে যে তোমাকে তো আমি বিক্রি করতে নিয়ে এসেছি, তখনও ওইখান থেকে পালিয়ে আসতে চায়। এবার ছেলেটি ভয় পেয়ে যায়, যদি ও নিচে গিয়ে হোটেলে কাউকে বলে দেয় তাহলে তো ছেলেটি ফেসে যাবে, আর তখন তো এত ডকুমেন্ট দেওয়ার ব্যাপার ছিল না। তো ও কী করে, ছেলেটি মেয়েটিকে মেরে ঝুলিয়ে দেয়, যাতে ওটা বোঝা যায় যে ও সুইসাইড করেছে, আর ছেলেটি ওটা ঝুলিয়ে দিয়ে চলে যায় ওখান থেকে। তো চলে যাওয়ার পরে তো মেয়েটিকে সবাই উদ্ধার করে, আর সেভাবে যেহেতু কোনো
প্রুফ নেই যে কে কোথা থেকে এসছে কি বৃত্তান্ত, ওকে ওখানেই জ্বালিয়ে দেওয়া হয়, পুড়িয়ে, মানে ওনার সব কাজ করে দেওয়া হয় ওখানে। এবার যেহেতু কাজ করেছে এমনিই পুড়িয়ে দিয়েছে, আদারওয়াইজ ওর নাম নিয়ে বা কোনো কিছু জেনে কাজ হয়নি, তো যথারীতি ও ওইভাবেই রয়ে গেছে। আর অপঘাতে মৃত্যু, সে তো মুক্তি সচরাচর পাবে না যতই তার দাহকার্য সম্পন্ন হোক। বলছে আমি আমার বাবাকে ওখানে দেখলাম, আমার বাবা আমাকে রক্ষা করবে, সেই জন্য আমি বাবার পিঠে চড়ে, বাবার কাঁধে চড়ে আমি বাবার সাথে চলে এসেছি। আচ্ছা, যার জন্য কাঁধের ওই ভারটা, উনি এরকম ঝুঁকে যাচ্ছিলেন, পিঠটা মানে খালি ভার ভার লাগছিল শরীরটা, ওই কারণেই। তো ওই জন্য দেখার পরে তখন তো যথারীতি তান্ত্রিক বলল তোর ভুল ধারণা, এটা তোর বাবা নয়, তুই যা, তুই নিজের মুক্তির পথ খোঁজ, এভাবে তো তুই মুক্তি পাবি না, আর তোর বাবা এটা নয়, তুই ওনাকে ছেড়ে দে। তো কিছুতেই ছাড়বে না, বলছে না আমি যাব না, না আমি ছাড়বো না, না আমি আমার বাবার সাথে থাকবো। তখন তান্ত্রিক কিছু ওখানে হোমযজ্ঞ করে, কিছু পুজো আচ্ছা করার পর সেখানে ধরে বেঁধে বসিয়ে রাখা হয়, কাকিমাকেও বসানো হয় পুজোতে, কারণ আফটার এফেক্ট যদি কাকিমার উপর আসে কোনো কিছু, তো পুজো আচ্ছা করা হয়। তারপরে কিছু হোমে কিছু ভস্য দিয়ে ওই সব ধোয়া ঠোয়া উঠছে চারদিক থেকে, সেই আস্তে আস্তে যখন সেই স্মেল আসছে, কাকা আস্তে আস্তে একটু ঝিমিয়ে পড়ে। ঝিমিয়ে পড়ার পরে তারপর যখন কাকা ওঠে তখন একদম মানে মনে হচ্ছে পুরো চেঞ্জ। মানে প্রথমে যেমন চোখের তলায় একটা ডার্ক সার্কেল ছিল, যেমন একটা মুখে একটা ছাপ ছিল কষ্টের, মানে অনেক দিন ঘুম না হলে সেটা আস্তে আস্তে খানিকক্ষণ বাদ থেকে মানে যেন কাটতে শুরু করে। কাকা একদম সিধা হয়ে সোজা হয়ে দাঁড়ায়, যে ঝুঁকে থাকার মানে ব্যাপারটা ছিল সেটা কাকা সিধা হয়ে বসে, মানে দাঁড়ায় একদম, যেন উনি একদম তখন ঠিক আছেন। তখন বলে আমাকে এখানে কেন নিয়ে এসছো? বলছে না তোমার এরকম, তুমি এই জিনিসগুলো ফিল করছিলে, এই জিনিস ঘটেছে যে কারণে তোমাকে আমরা এখানে নিয়ে এসছি। তো মানে কাকার ওই জিনিসের ওই টাইমটার ওগুলো মনেই নেই যে কি ঘটেছে। বলছে আমি তো ভালোই এসেছি পুরী থেকে, তাহলে এগুলো কি হচ্ছে? মানে ওই মাঝের টাইমটা পুরোপুরি ভুলে গেছে, ওই মাঝের টাইমটা ওনার মাথাতেই নেই। তারপর ওনাকে বাড়িতে নিয়ে আসা হয়, নিয়ে আসা হয়ে উনি তারপর আস্তে 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 রিকভার হন, শরীর আস্তে আস্তে ঠিক হয়, তারপর অ্যাজ ইট ইজ যেমন ছিল সেরকম আস্তে আস্তে নর্মাল হয়ে যায়। এই ছিল একটা ঘটনা। খুবই এটা একটু অন্য রকমের ভয়ানক ঘটনা, যে এতদিন পর মানে ওখানেও এফেক্ট করেনি, মানে পুরীতে সঙ্গে সঙ্গে কিছু করেনি। আর আরেকটা জিনিস আমরা পরে রিয়েলাইজ করেছিলাম, মানে বলে না যে পরে ব্যাপারগুলো ভাবলে চিন্তা করা যায়, সেই যে কাকা জগন্নাথ ধামে যেতে চায়নি মন্দিরটাতে, তখন অলরেডি ও কাকার সাথে রয়েছে, যেহেতু একটা নেগেটিভ সোল, যেহেতু সে মুক্তি পায়নি, সেজন্য সে মন্দিরের ভেতর কিন্তু প্রবেশ করতে চায়নি। সেই জন্য কাকা ওটাকে অ্যাভয়েড করে দিল সেই সময়, যে তোমরা বুঝতে পারিনি যে না আমি এখন যাব না, আমার ঘুম হয়নি, আমি এখানেই থাকি। আমরা ভেবেছি নর্মাল, সত্যি তো আগের দিন ঘুম হয়নি, হতেই পারে, একটু বসে চাটা খাবে, ওই একটা ব্যাপার। পরে এটা আমরা রিয়েলাইজ করি। মানে আপনাদের কেমন লাগলো এই ঘটনা অবশ্যই জানান। আর আমি বারবারই বলি, যে কোনো কিছুর ক্ষেত্রে ভগবানের ওপর বিশ্বাস রাখুন। এখানেই শেষ নয়, দেবিকার মুখ থেকে শুনে নেব আরও একটি ঘটনা, একজন আর্মি ম্যানের ঘটনা। তিনি সদ্য একটি কোয়ার্টারে এসেছিলেন, সেই কোয়ার্টারে আসার পর তার সাথে এবং তার ফ্যামিলির সাথে যা যা ঘটলো সেটাই আজকের ঘটনা। এটা আমাকে শেয়ার করেছে আমারই এক বান্ধবী সহেলি। তো আমি ঘটনাটা ওর মতোই বলছি, ও যেভাবে আমাকে শেয়ার করেছে। প্রথমত সহেলির বাবা আর্মিতে রয়েছেন, তো যথারীতি আমরা যেমন জানি যে আর্মিতে রয়েছেন ওনাদের ট্রান্সফারেবল জব, তো সহেলির বাবা ওই রকমভাবে বাইরেই ছিলেন। তারপর সহেলি যখন 5 বছর বয়স, আর সহেলির বাড়ি হচ্ছে নদিয়া কৃষ্ণনগরে, তো ওর যখন 5 বছর বয়স, তো ওর বাবা কলকাতায় শিফট হয়, মানে কলকাতাতে ওনার ট্রান্সফার হয়। তো বরাবর যেহেতু সহেলি যখন হয়েছে তার আগে উনি আলাদা থাকতেন, একসাথে কখনোই থাকেননি। তো সহেলির মা বলে, ওর বাবাকে অফার দেয় যে একটা কাজ করতেই পারি, তুমি যখন কলকাতায় আছো, আর নদিয়া থেকে কলকাতার ডিস্টেন্স তো বেশি নয়, কোনো অসুবিধা হলে আমরা আসতেই পারবো, তো আমরা ওখানে শিফট করতে পারি তোমার সাথে। সহেলিও তাহলে নিজের বাবাকে পাবে, টাইম স্পেন্ড করতে পারবে, আর সবে যেহেতু স্কুলিংটা শুরু হয়েছে তো সমস্যা সেভাবে হবে না। তো ঠিক আছে, উনি প্রথমে একটুখানি রাজি হননি, কারণ যেহেতু নদিয়াতে অলরেডি ওনার মা ছিলেন এজেড পারসন, তো উনি একা থাকতেন। তো তখন বলে ঠিক আছে, সবাই তো আছে আশেপাশে, ওনার দাদা ছিলেন, তো দেখতে পারবে, কোনো অসুবিধা নেই। তো উনি বলেন ঠিক আছে তাহলে চলে আসতে পারো, একটা কাজ করো, যদি সমস্যা হয় তুমি অন্তত চলে যাও, কারণ আমার পক্ষে তো সবসময় যাওয়া সম্ভব হবে না, তুমি গিয়ে ওখানে টেক কেয়ার করো মায়ের। তো ঠিক আছে, ওনারা চলে আসেন, শিফট করে যায়। তার আগে শিফট করার আগে একটা ব্যাপার দেখা দেয়, কোনো রকম কোয়ার্টার অ্যালার্ট কিন্তু তখন অবধি উনি
করতে পারছিলেন না, কারণ এইটা একটা টাইম সাপেক্ষ ব্যাপার। তো সেই জন্য উনি ডিসাইড করেন একটু সময় লাগবে, তার আগে একটা জায়গায় স্টে করি। তো সমস্ত কিছু খোঁজ নিয়ে কোয়ার্টার পেলে সেখানে আমরা স্টে করতে পারবো, অসুবিধা হবে না। তো একটা কোয়ার্টার উনি দেখেন যখন ওটা লক পুরোপুরি, অনেক দিন ধরে বন্ধ, যেরকমভাবে যখন উনি হাঁটতে বেরিয়েছেন দেখছেন বন্ধ ওরকম। তো যখন ওই কোয়ার্টারটার বিষয়ে উনি জিজ্ঞাসা করেন, আশেপাশে বলে যে না, এখানে না থাকাটাই ভালো, এটা তো বহু বছর ধরে বন্ধ হয়ে আছে, আর মনে হয় না তোমাদের জন্য এটা ভালো হবে, আর বাচ্চা নিয়ে আসবে তুমি। তো অলরেডি ওখানে আগে সহেলির এক দুঃসম্পর্কের মামা অলরেডি ওখানে থাকতো ওই কোয়ার্টারেই। আর কোয়ার্টারগুলোর ডেসক্রিপশন হচ্ছে লম্বা লম্বা কোয়ার্টার, যেমন হয় এক একটা বাড়ি টাইপের, ওখানে কোনো ফ্ল্যাট নয় কিন্তু বাড়ি টাইপের করা, আর মুখোমুখি আর একটা কোয়ার্টার, মাঝখানে ছোট একটা রাস্তা গেছে, ছোট ছোট যেমন পিচের রাস্তা হয় সেরকম গেছে। তো ওই মামাকে যখন জিজ্ঞাসা করে যে আচ্ছা এখানে বলছিলাম সমস্যা, বলছে হ্যাঁ তোমরা না থাকলেই ওখানে ভালো হয়, শুনেছি কিন্তু আমিও সেভাবে জানি না। তো ঠিক আছে, কোনো অসুবিধা নেই, উনি কথা বললে কোনো অসুবিধা হবে না। আর উনি যেহেতু আর্মিতে জব করতেন, একজন রাশভারী মানুষ উনি, তো এইসব কখনোই কিছু বিশ্বাস করতো না। কেন বন্ধ, হ্যাঁ হতে পারে এতদিন ধরে বন্ধ রয়েছে, ভেতরে সাপ খোপ এগুলো থাকতে পারে, কিন্তু অন্য কিছু যে হবে উনি কিন্তু ওইটা বিশ্বাস করেননি। তো উনি কথা বলে সবার সাথে তারপর ঠিক হয় যে ঠিক আছে ওখানে উনি থাকবেন, পরিষ্কার করা হয়। তো সহেলিরা চলে আসেন, তিনজনে, সহেলির মা ওর বাবা। ওরা যখন চলে আসে প্রথম 2-3 দিন কোনো সমস্যা নেই, প্রথম 2-3 দিন তো সমস্ত কিছু গোছাতে অ্যারেঞ্জ করতেই সময় চলে যায়। তারপরে যে মামা অলরেডি সহেলের ওখানে ছিল, বললাম আরেকজন আর্মি অফিসার, উনিও ছিলেন ওখানে, ওনার ছেলের জন্মদিন। তো তখন ঠিক হয় ওদের যে বাকি রিলেটিভ তারা আসবে, কিছুজন মামার বাড়িতে থাকবে, কিছুজন ওদের বাড়িতে থাকবে। তো যে মামার প্রোগ্রাম ছিল বাড়িতে, তারই ছোটো ভাই সহেলির বাড়িতে এসে স্টে করে, আর তার পিসিমশাই মানে সহেলির মায়ের পিসিমশাই ওখানে এসে স্টে করবে, 3 জন থাকবে। তো ওদের 2টো রুম ছিল কোয়ার্টারটাতে, আর একটা ডাইনিং ছিল, একটা কিচেন ছিল, আর কিচেনের লাগোয়া ছিল একটা ব্যাকইয়ার্ডে যেমন আগেকার দিনে হতো বাইরেই টয়লেটটা ছিল, তো সেখানে ছিল। তো ডিসাইড করে একটা রুমে সহেলির বাবা মা সহেলি থাকবে, আর একটি রুমে ওর পিসিমশাই থাকবে, মানে সহেলির পিসি দিদা আর যে পিসমশাই রয়েছে তিনি থাকবেন। তো আর যে মামা ছিলেন সে ব্যাকইয়ার্ডেই একটা ছোট খাটিয়া টাইপের, যেমন হয় না, যেমন খাটিয়া আগেকার দিনে হতো, খাটিয়ার মতো পেতে দেবে, তো ওইখানে শুয়ে পড়বে। তখন সহেলির মাকে ওর মামা বললো যে দিদি একটা কাজ কর, তুই বাইরেই আমাকে ব্যবস্থা করে দে, আর কিছু একটা মশারি টানিয়ে দে, যাতে মশার কিছু উপদ্রব নেই, আর ওয়েদারটা ঠিকই আছে, কোনো অসুবিধা হবে না, আমি শুয়ে পড়বো। তো ঠিক আছে, ওনাকে তো ওইভাবে বাইরে ব্যবস্থা করে দেওয়া হয়। উনি শোন, তখন রাত্রির 12টা 12:30 হয়ে গেছে অলরেডি, সব চারদিকে নিঝুম, সহেলিরাও শুয়ে পড়েছে সবে। আর যেহেতু একটা প্রোগ্রাম থেকে এসছে, তো যথারীতি সবার শুতেই একটু টাইম লেগেছে, সবাই গল্প টল্প করে এতদিন বাদে সবার সাথে দেখা হয়েছে, তো শুয়েছে। ওর মামার মোটামুটি ওর টাইম জানা নেই, কারণ সেই সময় তো অত ফোন আমাদের কাছে থাকতো না, বা ফোনের কখন টাইমিং দেখতেও পারবো না, বা ঘরেও ছিল না যে সময় দেখবে। তো কিছুক্ষণ পরেই ওনার একটা না দমবন্ধ পরিবেশ লাগে, মানে মনে হচ্ছে পরিবেশটা পুরো ভারী হয়ে যাচ্ছে আশেপাশে। তো উনি ভাবেন যে কি হচ্ছে, হয়তো অচেনা জায়গা, এরকমভাবে একা শুয়ে আছি বাইরে, হতেই পারে সে কারণে। তো উনি শুয়ে আছেন, খানিকক্ষণ বাদে উনি ফিল করছেন ওনার খাটিয়ার চারপাশে না কেউ একজন হাঁটাহাঁটি করছে। তো উনি ভাবেন বাইরেই তো টয়লেট, হতেই পারে যে ঘর থেকে কেউ বেরিয়েছে। যখন উনি তাকিয়ে দেখেন চারপাশে, দেখে কেউ নেই, পুরো ফাঁকা, আর ব্যাকইয়ার্ডটা বেশ বড় ছিল, ফাঁকা। তো উনি ভাবলো যে হতে পারে মনের ভুল। খানিকক্ষণ বাদেই উনি ফিল করছে ওনার হাত পাগুলো ভারী হয়ে গেল, মানে শক্ত হয়ে আছে, মানে উনি হাত পা নাড়াতে পারছেন না, উনি ঘাড় মুভমেন্ট করতে পারছেন না যে দেখবো কি হচ্ছে। তারপরে উনি ফিল করেন আস্তে আস্তে যেন ওনার ওপরে কেউ চেপে বসলো, আর ওনার মধ্যে কেউ ঢোকার চেষ্টা করছে, মানে ওনার শরীরে অন্য কোনো এন্টিটি ঢোকার চেষ্টা করছে, মানে উনি সেটা ফিল করছে। এবার উনি ভাবছেন এটা তো মনের ভুল হতে পারে না, এতটা মনের ভুল কখনোই হতে পারে না। তো যথারীতি উনি তখন ভয় পেয়ে চিৎকার করছে, দিদি জামাইবাবু তোরা আয়। ওনার বাবা মাকে ডাকছে, কন্টিনিউ ডেকে যাচ্ছে, কিন্তু ভেতর থেকে কেউ বেরিয়ে আসছে না, কোনো আওয়াজ নেই যে কী হলো বা কিচ্ছু না, কিন্তু উনি গলা ফাটিয়ে চিৎকার করছে, উনি সেটা বুঝতে পারছেন। তো এরকম হওয়ার পর উনি প্রায় ওরকম চেষ্টা করছেন সবাইকে জানানোর, ওই জায়গা থেকে উঠে আসার, কিন্তু উনি পারছেন না। উনি খালি ফিল করছেন কেউ ওনার মধ্যে ঢোকার চেষ্টা করছে, ওনার ওপর বসে ওনার গলাটা টিপে ধরার চেষ্টা করছে। তো এরকম হতে হতে উনি ব্রাহ্মণ ছিলেন, ওনার হঠাৎ মাথায় স্ট্রাইক করে যে একটা কাজ করতে পারি, আমি গায়ত্রী মন্ত্র জপ করতে পারি। উনি গায়ত্রী মন্ত্র জপ করছেন, কন্টিনিউ জপ করে যাচ্ছেন চোখ বন্ধ করে, ওই জিনিসটাকে অ্যাভয়েড করার চেষ্টা করছে যাতে এই জিনিসটা মাথা থেকে বেরোয়। তো এরকম হতে হতে খানিকক্ষণ বাদে উনি ফিল করেন যেটা ওনার মধ্যে ঢোকার চেষ্টা করছিল কোনো এক এনডিটি, সেটা আস্তে আস্তে যেন রিলিজ হলো, মানে
আর কোনো ওনার গায়ে যে ভারী হয়ে গেছিলো, স্টিফ হয়ে গেছিলো, সেটা আস্তে আস্তে ছেড়ে গেল। তো ওটা হওয়ার পর উনি আস্তে আস্তে উঠে বসলেন, উনি ফিল করলেন আশেপাশের যে পরিবেশটা ছিল দমবন্ধকর পরিবেশ, সেটা আস্তে আস্তে রিলিজ হলো। তখন উনি মানে হাঁপিয়ে গেছে এতটা, উনি আর তখন জোরে চিৎকার করতে পারছে না, উনি আস্তে করেই চিৎকার করেছে, দিদি তোরা আয়, আমি পারছি না এখানে। তখন সাথে সাথে ভেতর থেকে বেরিয়ে আসেন সহেলির বাবা মা, তারপর সহেলির যে দাদু দিদা ছিলেন তারা বেরিয়ে আসেন। বেরিয়ে এসে বলে কি হয়েছে, বলল যে এতক্ষণ ধরে তোমাদেরকে আমি ডাকছি, আমাকে আগে জল দাও তারপরে বলছি। তো ওনাকে জল দেওয়া হয়, একটু শান্ত করা হয়, ঘরে নিয়ে যাওয়া হয়, চল ঘরে চল, কি হয়েছে, ফ্যান চালিয়ে দেওয়া হয়। তো বলে আমি শুয়েছিলাম, হঠাৎ করে আমি এই জিনিসগুলো ফিল করছি, আমাকে কেউ আমার ভেতরে ঢোকার চেষ্টা করছে, আমার কেউ গলা টিপে ধরার চেষ্টা করছে, আর পরিবেশটা এতটা ভারী হয়ে গেছিলো, এরকম আমি কখনো আগে ফিল করিনি। তখন বলছে যে সবাই বলছে হতে পারে তোর মনের ভুল, ঘুমের মধ্যে বোবায় ধরা, যেটা আগে আমাদের বাড়ির সবাই বলতো যে বোবায় ধরেছে, তো সেরকম কিছু। বলছে এতটাও হতে পারে না, বোবায় ধরলো ঠিক আছে 5 মিনিট, এর বেশি তো হবে না, কিন্তু এতটা সময় ধরে আমি চিৎকার করে তোমাদের ডেকেছি, সেটা তো আর বোবায় ধরা নয়। বলছে তোমার চিৎকার তো আমরা শুনতে পাইনি, জামাইবাবু বলছে, সহেলির বাবা। তখন বলছে চিৎকার করেছো? বলছে হ্যাঁ আমি প্রচুর চিৎকার করছিলাম, শেষে আমি আর পারিনি, এমন আমার অবস্থা হয়েছিল। তখন সহেলির বাবা ওনাকে চোখের ইশারা করলো যে ঠিক আছে এখন এসব আলোচনা না করাই ভালো। তো সবাই যে যার মতো শুতে চলে গেল। উনি যেহেতু রাশভারী একটা মানুষ ছিলেন, উনি বিশ্বাস করতেন না, উনি বললো যে ঠিক আছে তুমিও গিয়ে শুয়ে পড়ো, তোমার মনের ভুল, ঠিক আছে পরে কথা হবে। সবাইকে পাঠিয়ে দিয়ে উনি ওকে আলাদা করে ওর মামাকে নিয়ে বসে জিজ্ঞাসা করছে যে তুমি যে জিনিসটা ফিল করেছো হতে পারে তোমার মনের ভুল, আর এই জিনিস নিয়ে কোনো আলোচনা তুমি করবে না এখানে, যেহেতু উনি বিশ্বাসই করেন না। আর ভাবছেন সবে মাত্র একটা কষ্ট করে কোয়ার্টার পেলাম, সেখানে যদি এবার মানে এই জিনিসগুলো আমার ওয়াইফের কানে যায় তাহলে কি হবে। আর সহেলি যে ও তো ছোট, তো উনি খুব ভীতু ছিলেন, মানে সহেলির মা। তো বলছে না ওনার কানে যাওয়াটা ঠিক হবে না, কারণ এত কষ্ট করে একটা কোয়ার্টার পেলাম, আর এগুলো যেহেতু অনেকটা সময় লাগে একটা কোয়ার্টার অ্যালট করা। ঠিক আছে কোনো অসুবিধা নেই, আমি বলবো না, কিন্তু আপনারা যদি পারেন এখান থেকে চলে যান। বললো দেখো এইভাবে তো চলে যাওয়া যায় না, সবে মাত্র শিফট করেছি, এতটা প্রসেস, একটা বড় প্রসেস, তো সেভাবে সম্ভব নয়। ঠিক আছে কোনো কিছু হবে না, তোমার মনের ভুলও হতে পারে। উনি তখন অবধি বিশ্বাস করছেন না। তো ঠিক আছে ওনারা চলে গেলেন। তারপরে যাওয়ার পরে এরপরে সহেলির মাসি, 2 মাসি, ওর মারা হচ্ছে 3 বোন, বড় মাসি আর ছোটো মাসি, ওর মা হচ্ছে মেজো। তো বড় মাসি ছোটো মাসি এসছে ওদের বাড়িতে, এসে থাকবে সেরকমভাবে। তো সহেলির তখন যথারীতি বাড়িতে সহেলির মা, ওর বাবা কাজে গেছে, আর সহেলির মাসি 2 মাসি। তো 2টো রুম ছিল, আর ওদের যে সেকেন্ড বেডরুমটা, যেই ঘরে ওরা গল্প করছিল ওর মাসিরা, তো সেখানে যে মাথার দিকটা বেডের সেটা ছিল দেওয়ালের দিকে, আর পায়ের দিকটা ছিল দরজার দিকে। আর দরজার দিক থেকে না দেখা যেত ব্যাকইয়ার্ডটা, যেটা উঠোনটা আমি বলেছিলাম, সেটা দেখা যেত। তো 2 বোন দুপুরবেলা শুয়ে গল্প করছে, বাইরে তখন ভালোই আলো, আর সহেলির মা সহেলি পাশের রুমে শুয়ে আছে সহেলিকে নিয়ে। তো ওনারা শুয়ে আছেন, শুয়ে শুয়ে গল্প করছেন, বড় বোন আর ছোটো বোন, বড় মাসি ছোটো মাসি। তো যথারীতি ছোটো মাসি খেয়াল করছেন যে বাইরে থেকে একজন এজেড পার্সন কেউ খুঁড়িয়ে যাচ্ছে, মানে একটা বয়স্কা ভদ্রমহিলা খুঁড়িয়ে যাচ্ছেন। তো ওটা দেখার পরে সহেলির বড় মাসিকে বলল দেখ দিদি বাইরে কেউ একজন রয়েছে। তখন বললো বাইরে কে থাকবে, আমরা তো ঘরে 4 জনই, আর এখানে তো বয়স্ক ভদ্রমহিলা কেউ নেই, আর যদি কেউ এসেও থাকে পেছন দিকে তো কোনো দরজা নেই যে ঢুকবে, আর গেলে তো এখান থেকেই যাবে, আমরা দেখতে পাবো। তো বললো না রয়েছে পেছন দিকে কেউ একজন। বললো তোর মনের ভুল, অনেক সময় কি হয় আমরা হয়তো মানে চোখের ভুলে আমরা দেখি যে আমাদের পাশে কেউ রয়েছে বা কেউ চলে গেল, এটা হয় অনেক সময়। তো বললো ওটা তোর মনের ভুল হবে। বললো আমার মনের ভুল হতেই পারে, হয়তো আমি ভুল দেখেছি কথার খেয়ালে। তো আবার সেকেন্ড টাইম কিন্তু ওর চোখটা কিন্তু দরজার দিকেই ছিল, যে এতটা মনের ভুল যে দেখলাম বয়স্ক কেউ আমাকে দেখছে চলে গেল। তো উনি যথারীতি তাকিয়ে আছেন দরজার দিকে, কিন্তু গল্প করছে দিদির সাথে। তো যথারীতি উনি যখন কথা বলছে দেখছে কেউ একজন আবার ওর দিকে তাকিয়ে দরজার এপাশ থেকে ওপাশে চলে গেল। তখন বলছে না রে দিদি কেউ বাইরে আছে, কেউ কি খারাপ কোনো মতলবে আসলো, কোনোভাবে ঢুকে বসছিল, হতেই পারে, বাড়িতে আমরা 4 জন মেয়ে আছি, চল দেখি আসি। বললো ধুত কে হবে, বয়স্ক ভদ্রমহিলার কি করবে যদি কেউ চলেও আসে, তো তুই চুপচাপ শুয়ে থাক, তোকে উঠতে হবে না। তো উনি তখনও ঠিক আছে, ওনার মনে ওই ভয় চলছেই যে কেউ কি এলো, প্রথমে কিন্তু ভূতের ভয় বা কেউ রয়েছে সেরকম কিন্তু না, উনি ভেবেছেন কেউ খারাপ উদ্দেশ্যে হয়তো আসতে পারে। তো থার্ড টাইম দেখছে যে ওনাকে কন্টিনিউ ওই দাঁড়িয়ে দেখে যাচ্ছে মহিলা, বয়স্ক ভদ্রমহিলা, আর কিন্তু ওই
মানে খুব রেগে বা সেরকম কিছু না, নর্মাল যেন ওর দিকে তাকিয়ে রয়েছে, তাকিয়ে এক দৃষ্টিতে চোখের পলক পড়ছে না, ওর দিকে তাকিয়ে আছে। তখন যেই বলছে ওর দিদিকে যে দেখ দিদি ওখানে কেউ দাঁড়িয়ে আছে, যখনই দিদির দিকে তাকানো থেকে ওনার ওই দিকে তাকিয়েছে, দেখছে কেউ নেই, পুরো ফাঁকা। তখন ওর হাত ধরে নিয়ে গেছে, চল তুই এক্ষুনি চল, দেখবি কেউ একজন রয়েছে। যখন গেল বাইরে, পুরো ফাঁকা উঠোন, কেউ নেই, সুনসান চারদিক। দেখছে পাশের ঘরে সহেলির মা ঘুমিয়ে আছে, ওরা ওঠেনি। তো বললো কেউ একজন ছিল এখানে। বললো কে আসবে, পেছনে কোনো দরজা নেই যে কেউ ঢুকবে, আর ঢুকতে গেলে সামনের দিক থেকেই ঢুকবে, আমাদের পাস করেই কেউ আসবে, আর যদি কেউ বেরোয়ও আমাদের পাস করেই বেরোতে হবে, কেউ তো আর উধাও হয়ে যাবে না। তো বললো চল সহেলিদের ঘরে একবার দেখে আসি। খাটের নিচ দেখে এলো, কিচেন দেখে এলো, টয়লেট দেখে এলো, কেউ কোথাও নেই। আর পাঁচিল যেটা ছিল বেশ উঁচু পাঁচিল, পাঁচিলের ওপর পেরেক গাঁথা, তো যথারীতি ওখান থেকে কেউ যেতে পারবে না, একজন বয়স্ক মানে ভদ্রমহিলার পক্ষে সম্ভব নয় ওইভাবে ডিঙিয়ে যাওয়া। তো ওনাদের তখন ভাবলো যে দেখ, বর্দি বলছে দেখ অনেক সময় তো মনের ভুল হয়, তোরও ওরকম হয়েছে। আর সেই বড় মাসিও কিন্তু খুব রাশভারী মানুষ ছিল, উনি একদম বিশ্বাস করতো না বলো যে ভূত প্রেত কিছু। ওরা যখন আলোচনাও করতো বলতো দূত এগুলো কিছু হয় না, এগুলো শুধুমাত্র মানুষের মনের ভুল। তখন ওর যে মেজো মাসি, মানে মেজো যে বোন রয়েছে সহেলির মা, তাকে বলছে দিদি তোরা এখানে আছিস, কোনো কিছু ফিল করেছিস? বলছে না রে, আমি তো কোনো কিছু এখনো অবধি ফিল করিনি। কেন? যে এরকম দুপুরবেলা আমরা শুয়েছিলাম, এরকম ঘটনা ঘটেছে। তখন বললো যে দেখ আমাদের তো কোনো কিছু ফিল করিনি বা আমরা কোনো ভয় পাইনি, তো জানি না কি হচ্ছে। এর আগে ভাইও এই কথা বললো, কিন্তু আমরা কোনো কিছু ফিল করিনি। যতক্ষণ একটা আমাদের কি ধারণা, আমরা যতক্ষণ না কিছু দেখবো নিজের চোখে বা নিজে কিছু ফিল করবো, ততক্ষণ আমরা অন্যের কথাটার উপর বিশ্বাস করতে পারি না বা চাই না। আমরা তখন ভাবি যে হয়তো তার মনের ভুল এটা। তো উনিও বিশ্বাস করেনি। তো এইভাবে ওনারা ছিলেন কদিন, তারপর এরকম কোনো ইনসিডেন্ট ঘটেনি, ওনারা চলে গেলেন। আর তারপর একদিন কি হলো, সহেলির মা কিচেনে রান্না করছে, সহেলি বাড়িতে নেই, সহেলির বাবাও কাজে বেরিয়ে গেছে অনেক অনেক সকালেই, আর ওর মায়ের বাকি কাজ সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে, কিচেনে উনি কাজ করছেন। তো উনি কাজ করতে করতে খেয়াল করছেন, ওনার মনে হচ্ছে পেছন দিকে কেউ যেন ওনাকে দেখছেন, উনি কী করছে সেটাকেও ফলো করছে। তো ওর মা ভাবছে যে কেউ কি এলো বা দেখছে। তো উনি যখন ফিরে তাকালেন, দেখছে যে না, কেউ তো নেই। তো এরকম বারবার ফিল হচ্ছে যে কেউ একজন ওর পেছন দিয়ে যাচ্ছে, কেউ ওকে খেয়াল করছে, কি কাজ করছে, মানে সবটাই অবজার্ভ করছে। হঠাৎ করে কাজ করতে করতে ওর মা খেয়াল করছে যে বাথরুমের ট্যাপটা খোলা। তো উনি ভাবছে যে কেউ তো নেই, ট্যাপ খোলা থাকবে কেন, আর আমি তো কাজ অনেকক্ষণ আগে চলে এসেছি, আর বন্ধও করা ট্যাপ। তো উনি যখন টয়লেটে গেলেন, দেখলেন যে কেউ নেই, ট্যাপ বন্ধ, কিন্তু ফ্লোরটা পুরো ভেজা। আর উনি তখন ভাবছেন আমি তো এতক্ষণ কোনো কাজই করিনি, গরমের টাইমে তো ফ্লোর পুরো শুকিয়ে যায়, ভেজা থাকার কথাই না, কারণ উনি অনেক দিন ধরে ওখানে রয়েছেন, তো কে ইউজ করবে যে এরকমভাবে পুরো ফ্লোরটা ভেজা রয়েছে। তখন ভাবলো যে কি হলো এই ব্যাপারটা, উনি না তখন মেলাতে পারছেন না। তখন ওনার মনে একটা খটকা লাগছে যে কিছু হয়তো রয়েছে, কিছু একটা আছে। আর বারবার যে রিয়েলাইজ করছে যে ওনাকে কেউ দেখছে, ওনার কাজগুলো অবজার্ভ করছে, তো উনি এটা আস্তে আস্তে বাড়তে থাকলো। সমস্ত সময় উনি মনে হচ্ছে উনি যাই করছেন সব যেন দেখছে। যেমন আমাদের মা ঠাকুমারা কি, আমার মারা কোনো কাজ করছে, ঠাকুমারা হয়তো সেটা অবজার্ভ করছে, দেখছে, খেয়াল করছে কি করছো, মানে এই জিনিসটা কন্টিনিউ ওর সাথে হয়ে যাচ্ছেই ব্যাপারটা। কিছু বলেনি সহেলির বাবাকে, কারণ জানে যে উনি বিশ্বাস করবেন না, আর সহেলিকার কি বলবে, ও তো ছোট বাচ্চা। এরকম হতে আগে যেমন হতো যে কারেন্ট চলে গেলে আমাদের কলোনি এলাকাতে কি হতো, সবাই মিলে একসাথে বাড়ির উঠোনে বসে আমরা গল্প করতাম, বাচ্চারা খেলতো, কিছু স্ন্যাক্স নিয়ে আসা হতো, চা মুড়ি, তখন এইভাবে সব খাওয়া দাওয়া হতো। তো ওদের কোয়ার্টারগুলো যেহেতু মুখোমুখি, তো আস্তে আস্তে সবার সাথেই পরিচয় হয়ে গেছে। তো এরকম একদিন সন্ধ্যাবেলা যথারীতি কারেন্ট গেছে, উঠোনে একটা মোমবাতি ধরিয়ে রেখেছেন উনি, আর কিছু চা মুড়ি এগুলো নিয়ে এসে সবাই মিলে বসে গল্প করবে, খাবে। তো অনেকেই আছে যেহেতু আশেপাশে বাড়ি থেকে কয়েকজন এসছে, আর বাচ্চারা সব খেলছে, তো সেইভাবেই উনি বসে আছেন, সবাই মিলে গল্প টল্প করছে, মুড়ি খাওয়াচ্ছে। আর সহেলি তখন যেহেতু ছোটো ছিল, ও কী করছে, ওইখান থেকেই মুড়ি নিয়ে চারদিকে ছড়াচ্ছে। তো ওর মা ওকে বলছে দেখ বাবা, সবাই তো এখানে খাবে, তুই কিন্তু এভাবে জিনিসটা ছড়াস না, এটা খারাপ দেখায়, তুমি যাও একটা বাটি নিয়ে আসো, আমি তোমাকে বাটির মধ্যে মুড়ি দিই, তুমি খাও, ছড়াও, যা করো করো, কিন্তু এখান থেকে করো না, যেহেতু সবাই খাবে। তো ও বাচ্চা মানুষ, তো ও বলছে ঠিক আছে। ও ওইভাবেই মোমবাতিটাকে নিয়ে চলে গেছে কিচেনে গিয়ে একটা বাটি আনতে গেছে। ও যখন বাটি নিয়ে ফিরছে, আমি বলেছিলাম যে কিচেনের লাগোয়াই একটা ব্যাকইয়ার্ড আছে যেটার সাথে টয়লেট কানেক্টেড, তো ওই ব্যাকইয়ার্ডটাতে দেখছে একজন বয়স্ক ভদ্রমহিলা দাঁড়িয়ে আছে রীতিমতো। ওইটা দেখে না ওর মনে হয়েছে আমার ঠাম্মি টাইপের, ওর ঠাকুমা যে ছিল, মনে হচ্ছে মানে দূর থেকে যেমন একটা হালকা চাঁদের আলো পড়ছে, একটা মোমবাতির আলোয়, যেটুকু মনে হচ্ছে, ও স্পষ্ট দেখেনি।
ভাবছে ঠাম্মি দাঁড়িয়ে আছে, যেহেতু ঠাকুমা কৃষ্ণনগরে থাকতো, অনেকটা সময় ঠাকুমার সাথে সময় কাটিয়েছে। এবার ও না ওরকমভাবে তাকিয়ে আছে, মানে হাতে মুড়ি, এক হাতে মোমবাতি, মানে বাটিটা আর এক হাতে মোমবাতি, ও দাঁড়িয়ে দেখছে। তখন ও ভাবছে যে ইনি তো থাকেন না, ইনি কে? তো কন্টিনিউ তাকিয়ে আছে, মানে সম্মোহিতর মতো ওর দিকে তাকিয়ে আছে। আর ওই ভদ্রমহিলা ওকে বলছে, কিরে আসবি না আমার কাছে আয়, কিরে আসবি না আমার কাছে আয়, দেখছিস কি আমার কাছে আয়। ও না মানে একটা প্রান্তে দাঁড়িয়ে আছে উঠোনের, আর এক প্রান্তে উনি দাঁড়িয়ে আছে। ও খেয়াল করছে যে বলছে সে কিন্তু আস্তে 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 পেছনে সরছে, আর ও আস্তে 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 তার দিকে এগোচ্ছে, আর কন্টিনিউ বলে যাচ্ছে। আমার গায়ে কাটা দিচ্ছে রীতিমতো ঘটনাটা ফিল করতে গিয়ে, যে কী রে আসবি না আমার কাছে আয়। ও আস্তে 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 ওনার দিকে এগিয়ে যাচ্ছে। তো অনেকক্ষণ হয়ে গেছে, ও মানে জিনিস বাটিটা নিয়েছে, দাঁড়িয়ে দেখেছে, ভেবেছে, এগিয়ে যাচ্ছে। তো ওর বাবার কি মনে হয়েছে যে মেয়ে কোথায় গেল, একটা বাটি আনতে তো এত সময় লাগে না। তো ওর বাবার মনে হয়েছে কিছু একটা, তো ওর মাকে বলেছে বসো আমি দেখে আসছি মেয়ে কোথায়, অন্ধকারে কি করছে। তো উনি যখন গেছেন দেখছে ও আস্তে আস্তে ব্যাকইয়ার্ডের অনেকটা পাঁচিলের কাছে চলে গেছে, কিন্তু অপোজিটে কেউ নেই। ও যেন মানে হেঁটে যাচ্ছে কোনো মানে সম্মোহিতর মতন ও হেঁটে চলে যাচ্ছে। এরপরে গেলেই পাঁচিলটা, বলছে কি হলো, ওই দিকে কোথায় যাচ্ছে, কেউ তো নেই। সাথে সাথে ওনার কি মনে হয়েছে, উনি গিয়ে মেয়েকে জড়িয়ে ধরেছে, যে মা তুই কোথায় যাচ্ছিস সেভাবে, কে? তখন বলছে ঠাম্মি ঠাম্মি ঠাম্মি। বলছে ঠাম্মি? ঠাম্মি কোত্থেকে আসবে, ঠাম্মি তো কৃষ্ণনগরে। তখন বলছে যে না ঠাম্মি আছে, একটা ঠাম্মি আছে। ও কন্টিনিউ ওই কথাটা বলে যাচ্ছে। ওর বাবার কিছু একটা মনে হওয়াতে, ওর বাবাও যেহেতু ব্রাহ্মণ মানুষ, তো উনি কী করেছে, পৈতেটা বের করে ওর মাথায় ধরে উনি গায়ত্রী মন্ত্র জপ করছেন। তো যতই মানুষ বিশ্বাস না করুক কিছু, কিন্তু নিজের সন্তানের ওপর যখন আসে তখন কিন্তু সে কিছু একটা ফিল করে, কিছু বুঝতে পারে। তো যথারীতি যখন ওটা সহেলির সাথে হয়েছে, এতদিন এতজনের সাথে হয়েছে, উনি ফিল করেননি, ব্যাপারটা উড়িয়ে দিয়েছে রীতিমতো। কিন্তু যখন নিজের মেয়ের ওপর ব্যাপারটা এসছে, উনি কিন্তু তখন চুপ থাকতে পারেননি। উনি বলছে না তুই কোথাও যাস না, চল আমার সাথে চল। উনি গায়ত্রী মন্ত্র জপ করেছেন, সহেলিকে নিয়ে চলে গেছেন। সহেলিকে জিজ্ঞাসা করেছে কি হয়েছিল তোমার সাথে? বলছে আমার সাথে এই ঘটনাটা ঘটেছিল, মনে হচ্ছিল ঠাম্মি ডাকছে। বললো না ঠাম্মি তো ওইখানে, ঠাম্মি আসবে না, এটা তোমার মনের ভুল। তো বললো ঠিক আছে, হতে পারে মনের ভুল। তারপর থেকেই সহেলি খালি ওনাকে ফিল করতো, কেউ যেন ও মানে ও শুয়ে আছে, ওর মাথায় হাত বোলাচ্ছে, আর ওর মা কাজ করছে, ওর মাকে দেখছে, কিন্তু কখনো কোনো সেভাবে না কষ্ট দিতে চায়নি বা কোনো হার্ম করেনি ওদেরকে। কিন্তু ফিল করতো বাড়িতে একটা গার্জিয়ান টাইপের কেউ রয়েছে, মানে যে ওদেরকে ফলো করছে, সব কিছু লক্ষ্য রাখছে। তো এরকম হতে হতে একদিন ওরা বাইরে ঘুরতে গেছে। তো বাইরে ঘুরতে গেছে, আর ওখানে কিছু নন বেঙ্গলি ফ্যামিলি ছিল ওদের। আর ওদের টয়লেটটা কেমন ছিল আমি বলেছিলাম, উঠোনের একটা সাইডে টয়লেট, দুটো টয়লেট, মানে পাশাপাশি দুটো কোয়ার্টার, তো একটা শেডের মধ্যে দুটো টয়লেট, মানে একটা অ্যাডভেস্টারের শেড, মাঝখানে একটা পাঁচিল দেওয়া, এদিকে একটা টয়লেট, ওই পাশে যাদের কোয়ার্টার তাদের একটা টয়লেট। ঠিক আছে, এবার অ্যাডভেস্টারের যে ফাঁকগুলো হয়, যদি ওই টয়লেটে কোনো আলো জ্বলে তাহলে তো এদিকে আলোটা আসবে। সেভাবে একদিন সহেলির মারা যেদিন ফিরেছে, সেদিনকে পাশের ভদ্রমহিলা ওকে জিজ্ঞাসা করছে, হিন্দিতেই বলছে, ভাবি আপ ক্যা কাল শাম কো আয়ে থে? তখন বলছে যে না আমরা তো এসছি আজকে সকালে, এই ফিরলাম, এই ফ্রেশ হব। বলছে না, উনি ওনার ভাষায় বলছে, আমি বাংলাতেই বলছি, যে আপনি তো কালকে সন্ধ্যাবেলাই এসছেন। বলছে কেন, আমি সন্ধ্যাবেলা তো আসিনি। যে কেউ কি বাড়িতে আর রয়েছে, কাউকে রেখে গেছেন? বললো না কেউ তো নেই, বাড়িতে লকেন কি করা, কেউ তো থাকার কথা নয়, আর আমরা তিনজনেই গেছি, এই ফিরলাম আমরা। বলছে না কালকে সন্ধ্যাবেলায় দেখছিলাম আপনাদের ট্যাপ খোলা ছিল, সেই একটা সাউন্ড আসছিল, আর আপনাদের টয়লেটে লাইট জ্বলছিল, যেটা নাকি আমার টয়লেটে এসে পড়ছিল হালকা হালকা। আপনারা তো ছিলেন না আমি জানি, ভাবলাম হয়তো কালকে ফিরে এসছেন আপনারা। বললো না আমরা এই ফিরলাম একটু আগে, তো কেউ নেই, ঘর পুরো ফাঁকাই, আর টয়লেটে আলো জ্বলার তো কোনো সম্ভাবনাই নেই, কারণ আমি সব বন্ধ করে গেছি। তো বললো আচ্ছা হতে পারে। এবার উনি যেহেতু ব্যাপারটা একটু জানতেন যে ওই কোয়ার্টারটায় কিছু আছে, উনি আর কোনো কথা বাড়ায়নি। উনি বললো ঠিক আছে আপনারা সাবধানে থাকবেন, বলে চলে গেল। তো এইভাবে হতে হতে একটা টাইম এলো যে সময় সহেলির বাবার আবার ট্রান্সফারের একটা কথা চলে এসছে, তো উনি ট্রান্সফার হবেন। তখন সহেলির বাবা ডিসাইড করলো যে যখন ট্রান্সফার হয়ে যাবো, তোমরা একটা কাজ করো, তোমরা নদিয়াতেই চলে যাও, আমার যেখানে মানে যাবো আমি সেখানে আমি চলে যাই, তোমরা নদিয়াতেই আবার মায়ের কাছেই ফিরে যাও। তো এইভাবে যখন উনি ট্রান্সফার হবেন, যখন ওনার জায়গাটা চেঞ্জ হচ্ছেন, তো তখন ওরা যখন সমস্ত কিছু শিফট করবে,
সহেলির মা আর সহেলি অলরেডি চলে গেছে। আর আগেকার দিনে ট্রাঙ্কগুলো হতো না, যে ট্রাঙ্কে করে করে সবাই জিনিসপত্র নিয়ে যেত, তো কিছু ট্রাঙ্ক ছিল। তো সেগুলো সহেলির বাবা ডিসাইড করে ঠিক আছে আমি যাব, একদিন রাত্রিবেলাটা ওখানে থাকবো, ট্রাঙ্কগুলো নেব, পরের দিন গাড়িতে লোড করবো, যা যা জিনিস আছে নিয়ে আমি যেগুলো ওখানে শিফট করা নদীয়াতে করে দিয়ে আমি বেরিয়ে যাব। তো আগের দিন রাত্রিবেলা এসছে, এবার আগের দিন রাত্রিবেলা শুয়েছে সহেলির বাবা। ওর বাবার না খুব একটা কষ্ট হচ্ছে, মানে এখানটা ছেড়ে যাব একটা অদ্ভুত কষ্ট হচ্ছে, যেটা ওর বাবার কখনো আগে হয়নি। কারণ হচ্ছে এর আগে তো বহু জায়গা ট্রান্সফার হয়েছে, তো কখনো এই ফিলটা হয়নি যে চলে যাব, যেন কাউকে ছেড়ে চলে যেতে হচ্ছে, যেন একটা কারোর জন্য কষ্ট হচ্ছে। তো বললো কি মানে কেন হচ্ছে এটা, ওর বাবা বুঝতে পারছে না ব্যাপারটা। তো পরের দিন ভোরবেলা হয়েছে, সেদিন রাত্রিবেলার কিছু না, ভোরবেলা হয়েছে, তখন আলো সেভাবে ফোটেনি, বেশ অন্ধকার অন্ধকার। ওর বাবা উঠে গেছে সকালে, তো উঠে ফ্রেশ হয়ে স্মোক করছে উঠোনে। যে ওর যে মামা ছিল, সেই মামার আসার কথা ছিল, যে আপনি যান জামাইবাবু, আমি কালকে সকালে যাব, আপনার যা যা লোড করার সমস্ত করিয়ে দিয়ে আমি তারপর বেরিয়ে যাব, আপনারা বেরিয়ে যাবেন। তো উনি উঠোনে ব্যাকইয়ার্ডে, ওনার এতটাই কষ্ট হচ্ছে জায়গাটা ছেড়ে যাওয়ার জন্য যে উনি স্মোক করছেন আর ঘুরছেন। খানিকক্ষণ বাদ উনি লক্ষ্য করছেন, তখন ভোর হয়নি, একজন বয়স্ক ভদ্রমহিলা একটা সাইডে দাঁড়িয়ে বলছে, ইশারা করে বলছে, তোমরা এখান থেকে যেও না, তোমরা এখান থেকে যেও না। আর বারবার হাতের ইশারা করে ওনার কষ্টটা বোঝাতে চাইছে যে তোমরা এখান থেকে যেও না, মানে তোমরা আমার খুব কাছের হয়ে গেছো, তোমরা এখান থেকে যেও না, আমি কষ্ট পাবো। মানে উনি ওরকম ফিল করানোর চেষ্টা করছে ওর বাবাকে। ওইটা দেখে ওর বাবা তো মানে তখন তো ভুলেই গেছে স্মোক করার কথা, মানে উনি হাত থেকে ফেলে উনি দাঁড়িয়ে আছে ঠায় তাকিয়ে ওনার দিকে, যে কি হলো, মানে কেই নি, কোত্থেকে এলো, আসার তো কোনো কথাই নয়। তো বলছে তোমরা এখান থেকে যেও না, তোমরা এখান থেকে যেও না, কন্টিনিউ উনি বলে যাচ্ছেন। আর ওনার মুখে না তেমন কষ্ট, মানে একটা যখন আমরা কারোর কাছ থেকে চলে যাই, যে বাড়ির ঠাকুমা দিদিমা যখন সেখান থেকে ফিরে আসি, ওনার চোখে যেমন কষ্টটা থাকে যে নাতি নাতনিরা চলে যাচ্ছে, বা বাড়ি থেকে মেয়ে জামাই বা ছেলে বৌমা যাচ্ছে কোথাও, সেই যে কষ্টটা সেটা ওনার চোখে দেখা গেছিলো, যে খুব কষ্ট পাচ্ছেন উনি, চাইছেন না যে ওরা চলে যাক ওখান থেকে। তো ওই দেখে সহেলির বাবা যতই ওরকম মায়া মায়া চোখ থাক, ওরকম একটা যদি কিছু দেখে তখন যে কোনো মানুষ ভয় পাবে। উনি যখন নিজে ওটা ফিল করছেন, উনি ওই অবস্থায় ওইখান থেকে গিয়ে ঘরে গিয়ে একটা ওনার শার্ট নিয়েছে, পরে উনি বেরিয়ে গেছেন ঘর থেকে, বেরিয়ে গিয়ে বাইরে ওয়েট করছে, ঘরে ঢোকেননি। যখন ওই ভাই এলো, মানে সহেলির মামা যে এলো, যখন এসছে তখন বলছে জানিস তো তুই ঠিকই বলেছিল, তোর ভাই এখানে কিছু একটা রয়েছে। তখন বলছে কেন, বলছে সকালে এরকম একটা ইনসিডেন্ট ঘটলো আমার সাথে। বললো যে জামাইবাবু এটা কী, মানে কেন, কে রয়েছে বা কেন এরকম হচ্ছে? তখন বললো জানি না, বলতে পারবো না, আমি তো সেরকমভাবে কোনো খোঁজ নিইনি, সবাই বলেছিল থাকবেন না এখানে, তো আমি খোঁজ নিইনি। তো বললো চলুন খোঁজ নেওয়া যাবে যে এখানে কী ছিল বা কেন এগুলো ঘটলো। পরে ওরা জানতে পেরেছিল খোঁজ নেওয়াতে, যে ওখানে একজন হাজব্যান্ড ওয়াইফ থাকতো, হাজব্যান্ড রীতিমতো আর্মিতেই জব করতেন, আর ওনাদের না ফ্যামিলিতে কেউ ছিল কিন্তু থেকেও নেই, এরকম একটা ব্যাপার। ওনার মেয়ে জামাই ছিল, নাতি নাতনি ছিল, ছেলের বৌমা ছিল, সবাই ছিল। কিন্তু কিছু কিছু মানুষ হয় না যে নিজে খুব অ্যারোগেন্ট, নিজে যা বলবো তাই, নিজেরই সব, মানে অন্য কারোর অত গুরুত্ব না দেওয়া, ভদ্রলোক তেমন ছিলেন ওরকম। তো উনি ছেলে বৌমা বা মেয়ে জামাই তাদের সাথে না খুব রুড বিহেভিয়ার করতেন। এবার একটা টাইমে গিয়ে দেখা গেল উনি একা হয়ে গেলেন, পুরো ওয়াইফ আর উনি একা, সবাই নিজের মতো সেটেলড হয়ে গেছে, সবাই নিজের মতো চলে গেছে। কারণ এই জিনিসটা সবাই মানতে পারছিল না, সবসময় এত অ্যারোগেন্ট কেন, এত মানে সবসময় শাসন, আমরা তো বড় হয়েছি। তো ওনারা আলাদা থাকতে শুরু করলেন, মেয়ে জামাইকেও সম্পর্ক রাখতো না, ছেলে বৌমাকেও সম্পর্ক রাখতো না। তো ওনারা যথারীতি একা, মানে বয়স্ক ভদ্রলোক ভদ্রমহিলা, তো এরকমভাবেই। আর উনি না ওনার চাকরিটাকে খুব ভালোবাসতেন, ভীষণ ভালোবাসতেন। যখন উনি রিটায়ার হবেন ঠিক তার 5-6 দিন আগে হঠাৎ করে ওনার সকালবেলা শুরু হয় বুকে ব্যথা। বুকে ব্যথা শুরু হওয়াতে ওনাকে হসপিটালে নিয়ে যাওয়া হয়, আশেপাশের লোক নিয়ে যায়, মেয়ে জামাইকে তখনও কন্ট্যাক্ট করতে পারিনি বা ছেলে বৌমাকে নিয়ে যায়। যখন নিয়ে যায় ভর্তি হয়, সাথে সাথে উনি এক্সপায়ার করেন। এবার যখন এক্সপায়ার করেন, ওনার ওয়াইফ যখন চেষ্টা করছেন বাড়ির সবার সাথে কন্ট্যাক্ট করার, কাউকে পাচ্ছেন না। কারণ সেভাবে সবাই কী ভাববে যে নিশ্চয়ই কোনো প্রয়োজন আছে বা কিছু হয়েছে সেজন্যই ডাকছে, তো ওনারা কেউ কন্ট্যাক্ট করেননি। আর যথারীতি ওরকমভাবে তো কোনো রকম কারোর সাথে যোগাযোগ করতে পারেননি। উনি না তখন খুব মানে কি বলবো, একা ফিল করে যে কেউ নেই, থেকেও নেই, কি হবে আমার। তো উনি ওনার হাজব্যান্ডের সমস্ত কিছু কাজ করে, আশেপাশের লোক সাহায্য করে। এবার উনি বাড়ি ফিরে ভাবছেন আমি একা কী করবো, কিভাবে থাকবো, সব ঠিক আছে কিন্তু একা কি এভাবে থাকা যায়। উনি বাড়িতে ফিরে কি করে, উনি সুইসাইড করেন, গলায় দড়ি দিয়ে উনি হ্যাং করে যান।
আর ওনার একটা মানে ইচ্ছা ছিল, মানে সারাদিন সময় কাটানোর একটা রসদ ছিল। উনি বাগান করতেন, গার্ডেনিং করতেন, পেছনে ব্যাকইয়ার্ডটাতে উনি কিছু কিছু সবজির চাষ করতেন, সেগুলো নিজের হাতেই করতেন। আর বেশিরভাগ টাইমটা উনি ওখানেই কাটাতেন। ওই জায়গাটা ওনার খুব মানে ভালো লাগার জায়গা ছিল। তো যথারীতি উনি ওইখানটাতেই, যে সামনেই যে ডাইনিংয়ের সাথে ব্যাকইয়ার্ডটা দেখা যায়, ডাইনিংটাতেই উনি হ্যাং করেন। তো উনি মারা যান। তো সহেলিরা ওইটা তো জানতো না যে এরকম একটা ঘটনা ঘটেছে। তারপর লোকজন এসে তাকে দাহকার্য করা হয়, থানা পুলিশ হয়, কিন্তু কেউ তো নেই, উনি একাই করেছেন অবসাদে। তো সেটা শেষে প্রুফ হয়, তো কিছু করার নেই সেখানে। তখন ছেলেমেয়েরা আসে, কিন্তু কিছু তখন করার নেই। তো ওনার যে দুঃখটা ছিল যে কেউ নেই আমার সাথে, আমার এইখানে এসে কেউ থাকে না, আমাকে একা থাকতে হয়। সহেলিরা পরে রিয়েলাইজ করেছিল যেহেতু উনি একা থাকতেন আর একটা ফ্যামিলিকে পেয়েছিলেন, যেখানে ওনার ছেলে, বৌমা, নাতনির মতো একজনকে, তো উনি ওদেরকে নিয়ে আগলে রাখতে চেয়েছিলেন। আর যেহেতু ওরা খুব পোলাইট, মানে সহেলির মা, সহেলির বাবা খুব পোলাইট, মানে সেরকম রাফ নয়, আর্মিতে চাকরি করতো, রাশবাড়ি হলেও কিন্তু ওনার কথাবার্তা খুব ভালো। তো হয়তো ওই জিনিসটা উনি রিলেট করতে পেরেছিলেন যে আমার সন্তান যদি আজকে এরকম হতো, আমারও একটা এরকম পরিবার হতো, আমরা থাকতে পারতাম। তো সেই জায়গা থেকে উনি চেয়েছিলেন যেন ওনারা ওখান থেকে না যায়, ওখানেই থেকে যায়, তাহলে একটা পরিবার উনি হয়তো পাবেন। মায়ার জায়গা থেকে হয়তো ওনার কোনো ওদেরকে হার্ম করেনি বা ওদেরকে কোনো ভয় পাওয়ায়নি। কিন্তু আর একটা জিনিস ওরা জানতে পারে, এর আগে ওই কোয়ার্টারটাতে যারা ছিল তারা কেউ 2 দিনের বেশি থাকতে পারতো না, অত্যাচার করতো। হ্যাঁ। আচ্ছা, আমার যেটা তুমি বললে যে মায়ার ব্যাপারটা, যেহেতু এর ছেলে বউ আর নাতনির মতো দেখতে পেয়েছে, হ্যাঁ, ওর জন্যই হয়তো হার্ম করেনি। এর আগে যারা ছিল হয়তো কেউ একা এসেছিল, কোনো ছেলে, কম বয়সী ছেলে, তো সেরকম কিছু, কিন্তু তারা কিন্তু 2 দিনের বেশি থাকতে পারতো না। যখনই ওরকম দেখতো ওনারা বেরিয়ে চলে যেত, থাকতো না, বলতো না আমাকে আলাদা কোয়ার্টার দাও। কিন্তু সহেলিরা ওখানে গিয়ে যে কেন এতদিন ধরে থাকলো, এত বছর ধরে ওখানে থাকলো, ওদের কোনো সমস্যা হলো না, ওরা কিন্তু পরে ফিল করেছিল হয়তো আমাদেরকে পরিবার ভেবে নিয়েছিল উনি, মানে একটা গুড সোল হয়তো উনি ভালো ছিলেন। ওনার হাজব্যান্ড একটু রাশবাড়ি থাকলেও উনি খুব ভালো ছিলেন, সবাইকে নিয়ে থাকতে ভালোবাসতেন, কিন্তু একজনের জন্য উনি সাফার করলেন। তো ওটাই সহেলি বলে যে আমার মনে হয়েছিল যে আমাকে ওনার নাতনির মতো উনি দেখেছিলেন, বা আমার মাকে তার বৌমার মতো বা মেয়ের মতো, আর আমার বাবাকে জামাই বা ছেলের মতো উনি ফিল করে চেয়েছিলেন আমরা একসাথে থাকি। তো এই ছিল একটা ঘটনা। আচ্ছা, এটা খুবই ইন্টারেস্টিং, যেখানে আমরা দেখলাম একটা পজিটিভ সোলের ঘটনা, কারণ আমরা ন্যাচারালি নেগেটিভ বিষয়বস্তুই দেখে থাকি সোলের দিক দিয়ে দেখতে গেলে। সোলদেরও কিন্তু মায়া থাকে, কষ্ট থাকে, ওনারাও চান আমাদেরকে কেউ বুঝুক। কিন্তু পরবর্তীকালে কি ওরা চলে গেছিল না ছিল? না, ওরা চলে গেছিল, ওর বাবা ট্রান্সফার হয়ে গেছিল, ওরা চলে গেছিল, ওরা আর আসেনি ওখানে। আচ্ছা আচ্ছা, কিন্তু মানে যে সোলটা ছিল সে হয়তো একা হয়ে গেল, আবার একা হয়ে গেল, কারণ কোনো কারণে চাইছিল না ওরা যাক। যাই হোক, বাট খুবই অন্য ধরনের একটি ঘটনা, মানে এরকম ঘটনাও পাওয়া যায়, এটাই আমার খুব অদ্ভুত লাগলো। কারণ এতদিন এই সিটে বসে শুধু নেগেটিভ ঘটনাই শুনেছি, হ্যাঁ, পজিটিভ ঘটনা খুব কমই শুনেছি বলতে গেলে, বাট এরকম পজিটিভ ঘটনা আমি শুনিনি, এরকমও হতে পারে। বাট খুবই সুন্দর লাগলো আপনার ঘটনা, মানে তোমার ঘটনা, আপনার যাই বলবো, হ্যাঁ, ঘটনাটা। আর এই ঘটনাটা অবশ্যই কেমন লাগলো কমেন্টে জানান, আমরা বিভিন্ন ধরনের ঘটনা আনি। আর আবারও বলছি, আপনারা যদি আপনাদের ঘটনা আমাদের সাথে শেয়ার করতে চান তাহলে নিচে নাম্বার দেওয়া আছে, অবশ্যই টোটাল ঘটনাটা অডিও রেকর্ড করে আমাদের হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিন। আবার পরের সপ্তাহে, পরের শুক্রবার ঠিক রাত 9টায় আমরা আপনাদের সামনে আসবো, আর এরকমই আরও একটি ভৌতিক ঘটনা নিয়ে আসবো। আজকের জন্য থ্যাংক ইউ, আবার পরের সপ্তাহে দেখা হচ্ছে। থ্যাংক ইউ।